প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, প্রথমেই আমরা একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমাদের বৈদ্যুতিক বিভ্রাট এবং একটু যান্ত্রিক সমস্যা হয়েছিল। এইজন্য আমাদের একটু অনুষ্ঠান শুরু করতে দেরি হলো। আধা ঘন্টা দেরি হয়েছে। আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং বিশেষ করে আমার প্রিয় লেখক বশির আহমেদ, মানে আহমেদ বশির, তার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আধা ঘন্টা একটু দেরি হয়েছে। উনি হয়তো অপেক্ষা করছিলেন। আসলে আমাদের এই স্ট্রিমিয়ার প্ল্যাটফর্মে নানা রকম একটু ঝামেলায় পড়ে গেলে যেটা হয় সেখান থেকে বেরোনো একটু মুশকিলও হয়ে যায়। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা লেখকের কাছে ফিরে যাই। আমাদের প্রিয় লেখক আহমেদ বশির, তিনি তার পরিচয় আসলে বিভিন্নভাবে আমরা দিতে পারি। কার্যত যেটি বিষয়, তিনি হচ্ছেন যে 70-এর দশকের লেখক বাংলাদেশের, এবং আমাদের আজকের পর্বে এইরকম একজন মানুষকে পেয়ে আমরা রীতিমতো গর্বিত এবং আনন্দিত যে বশির ভাই আমাদের সময় দিয়েছেন। অনেক কাজের মধ্যে তিনি থাকেন, তিনি ব্যস্ত মানুষ, কিন্তু তারপরেও যেটি বিষয় সেটি হচ্ছে যে আমার কাছে একটা পাপবোধও কাজ করে। সেটি হচ্ছে যে দীর্ঘদিন থেকে লিখছেন, অথচ তিনি পাদপ্রদীপের আলোয় আসেননি। আর সেই সাথে সাথে আমাদের সাথেও আমরা যারা একাডেমিক কিংবা নন একাডেমিক কাজকর্ম করি, প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক যেমনই হোক, সেখানে আহমেদ বশির আমাদের একটু চোখের আড়ালেই ছিলেন। আসলে এটা আমাদেরই উচিত যে লেখককে খুঁজে বের করা, কারা ভালো লিখছেন, কেমন লিখছেন, কে কি করছেন, কার কোনটা এরিয়া, কিভাবে তারা ভাবছেন, তার ফিলসফিটা কি, তার দর্শনটা কি, সেটা মানুষকে জানানো, পাঠককে জানানো। এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্মের আজকে প্রায় 54 বছর হতে চলছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা দীর্ঘ সময় আমরা অতিক্রান্ত করেছি, এবং অতিক্রান্ত সময়ে আমি আহমেদ বশিরের পাঠ নিতে গিয়ে দেখেছি যে একটা দীর্ঘ জার্নি তার আছে, এবং অত্যন্ত সিরিয়াস লেখক তিনি, অত্যন্ত পাঠ উপযোগী লেখক। এটা তাকে সামনে নিয়ে বলাটা আসলে এক ধরনের আমাদের মানে আমরাই আসলে লজ্জিত বোধ করি যে এতদিন আমরা কোথায় ছিলাম। কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে যে তার গল্প, তার উপন্যাস আমি পড়ে দেখেছি এবং আমার হাতের কাছে আছে। যেমন তার সর্বশেষ যেটি আমি হাতে পেয়েছি, ত্রিশঙ্কু, এটি আহমেদ বশিরের একটি উপন্যাস। এই উপন্যাসের পটভূমি 1905-এর বঙ্গভঙ্গ থেকে শুরু হয়েছে, এবং তার আরেকটি গ্রন্থ তিথিডোর, উনি একটু পিকুলার ভাবে এটা বলেছে যে এটি একটি মুক্তিযুদ্ধের উপন্যাস হতে পারত। একটি দারুণ গ্রন্থ। এবং আমরা দেখেছি তার আরেকটি বই তিনি, এটি খুব সিরিয়াস একটি লেখা, অত্যন্ত সিরিয়াস লেখা, এবং এই লেখার মধ্যে রাজনীতি, এবং রাজনীতি শুধু নয়, রাজনীতির সাথে আমাদের আমরা যারা হিরো মনে করছি রাজনীতিতে, এই পূর্ব বাংলা, বাংলাদেশ, সেখানে সমস্ত হিরোদের যে ডায়ালগ, তাদের কথাবার্তা, তাদের ভাবনা চিন্তা, তাদের দর্শন, তারা মানুষের জন্য, গণমানুষের জন্য কি করছে, এবং শেষ পর্যন্ত আমাদের কি হলো, এ সমস্ত বিষয় নিয়ে তার একটি উপন্যাস। এবং আমি আজকে মুদ্রা রাক্ষস উপন্যাসটি বেশ কিছুটা অংশ পড়েছি, এবং মুদ্রা রাক্ষসের মধ্যেও তিনি প্রতীকীভাবে অনেক জিনিস, এখানে গার্মেন্টস ফ্যাক্টরির একটা সিনারিও তিনি নিয়ে এসছেন, এবং সেখানে একটি নারী চরিত্র, এবং সেই নারী চরিত্র আমরা দেখতে পাচ্ছি যে আমরা জয়িতা নামে একটি চরিত্র, সেই চরিত্রটিকে নিয়ে তিনি চমৎকার একটি পরিবেশ এরিয়া তৈরি করেছেন। এবং সেটার সাথে এই মুদ্রা রাক্ষস, আমরা জানি যে বিশাখা রচিত মুদ্রা রাক্ষস আজ থেকে প্রায় 2000 বছর আগে, সেই যে সংস্কৃত সাহিত্যে আমরা যে পাই, চাণক্য বা কৌটিল্য, সমস্ত কিছু মিলে আমরা আসলে যেটা দেখতে পারি যে একটা যে জিনিসটা
আমরা কখনো চোখেই পড়েনি সেই জিনিসটি আ আমোদ বশিরের লেখার মধ্যে আছে। বিশাখা দত্ত কোথায়? মুদ্রা রাক্ষস কোথায়? ২০০০ বছর আগের সেই ঘটনা এবং সেটাকে তিনি আবার reconstruct করছেন। আমাদের এই সময়ের যে এই গার্মেন্টস ফ্যাক্টরির যে নিপীড়ন, নির্যাতন, জয়িতা নামক একটি নারী চরিত্র, সেই চরিত্রকে তিনি টেনে বহু বিচিত্রভাবে সেটাকে পরীক্ষা-নিরীক্ষা এবং সম্ভাব্যতা এক্সপেরিমেন্ট এর মধ্যে দিয়ে কাজ করছেন। এসব কিছুর বাইরে আহমেদ বশিরের আরেকটি ইম্পোর্টেন্ট একটা দিক যেটি হচ্ছে যে আমাদের খুব ভাবায়। সেটি হচ্ছে যে তিনি ৮০ দশকের যে সাহিত্য আন্দোলন, সেই সাহিত্য আন্দোলনের সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। এবং ৮০ দশকের সাহিত্য আন্দোলনে বিপক্ষে নামক যে পত্রিকাটি ছিল এবং বিপক্ষের যে সমস্ত স্টাররা ছিলেন, সেই স্টারদের মধ্যে একজন হচ্ছেন আহমেদ বশির। আমরা আরো হয়তো নাম পাবো যেমন আবু সাইদ জুবেরি, জাহিদ হায়দার, সৈয়দ কামরুল হাসান তাদের সাথে আমরা আহমেদ বশিরকেও আ সেই সময়ে বিপক্ষের একটা স্বৈরশাসন বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ৭৫ পরবর্তী সময়কালে দেশের যে স্বৈরশাসন এবং সেই সময়ে লিটল ম্যাগ এবং সেই সময়ে সাহিত্যের আন্দোলন বাংলাদেশে, পূর্ব বাংলায় এবং এই অঞ্চলের মানুষের যে পালস সেটি তিনি ধরেছেন। এবং সম্প্রতি তার আমি আরেকটি লেখা পড়েছি। আপনাদের একটু আমি সময়ই নিচ্ছি। আমি একটু ইমোশনাল বা সেন্টিমেন্টাল হয়ে গেছি তার আ কাজের জিনিসগুলো দেখে। নদী নিয়ে তার একটি প্রবন্ধ আমি পেয়েছি। উনি পাঠিয়েছেন কিছুদিন আগে। সেখানে উনি এক্কেবারেই বাংলাদেশের সমস্ত নদী এবং নদী, জীবন, মানুষ এবং সেখানে তার লেফটিস্ট আন্দোলন থেকে শুরু করে এই ঢাকার বুড়িগঙ্গা, তারপর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, এই আমরা দেখেছি একেবারেই দক্ষিণে পিরোজপুরে সেখানকার একটা নদীর নামের কথা তিনি বলেছেন। কুড়িগ্রামে উত্তরে সেই তিস্তা এবং আ সেই রৌমারী থানার কথা তিনি বলছেন। এবং এই সমস্ত কিছু মিলে নদী, জীবন, মানুষ আসলে পূর্ব বাংলাটা তার হৃদয়ে ভরে আছে আরকি। কিন্তু সবটাই হচ্ছে সিরিয়াস এবং পলিটিক্যাল। এটা আমাকে আশ্চর্য করেছে যে কিভাবে তিনি আসলে এ এত কিছুর মধ্যে এত যন্ত্রণা, এত প্রাপ্তি অপ্রাপ্তির যে বেদনা, আমরা কি পেয়েছি, কি পাইনি সেটা কিন্তু তার ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তি নয়। সেটা এদেশের মানুষের প্রাপ্তি অপ্রাপ্তি। এদেশের রাজনীতির প্রাপ্তি অপ্রাপ্তি। এদেশের সংস্কৃতি চর্চার প্রাপ্তি অপ্রাপ্তি। এ সমস্তগুলোই কিন্তু তিনি আসলে তার চিত্তের মধ্যে ধারণ করেছেন এবং বেদনার মধ্য দিয়ে তিনি যে লেখালেখি, তার যে গদ্য, তার অসাধারণ গদ্য এবং সে গদ্যের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমি ভাবি আসলে যে এত সিরিয়াস ভাবে তিনি আসলে জিনিসগুলাকে এত চমৎকারভাবে এবং প্রবন্ধ লিখলেও মনে হচ্ছে যে এক ধরনের গল্প বলছেন তিনি এবং সে গল্পটা খুব সিরিয়াস গল্প। সে গল্পটা আমাদের অতীতের যে এই যে বেড়ে ওঠা মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পরে আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশে কিভাবে স্বপ্নভঙ্গ ঘটলো, আশাভঙ্গ ঘটলো, এই কথাগুলো তিনি আসলে তার গল্পের বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে তিনি বলেছেন এবং কেন তিনি বাংলাদেশটাকে কিন্তু শুধু 71 থেকে শুরু করেননি। তিনি কখনো ৪৭ কখনো সেই ১৯০৫ সাল বঙ্গভঙ্গ সেখান থেকে দেখছেন এবং বঙ্গভঙ্গেরও আগে তার ইতিহাস দেখছেন এবং এই অঞ্চলের ভূমি, মাটি, জমিন সেটা আসলে ২০০০ বছরের যে ঘটনা প্রবাহ তার ভেতর দিয়েও দেখার চেষ্টা করছেন। তো তার বই, তার আহমদ বশিরের গল্প ২০২২ সালে হয়েছে বের এবং তিনি উপন্যাসটি এটি ২০২১ সালে বেরিয়েছে। ১৯৭৩ এর একটি সকাল এটি বেরিয়েছে ২০১৯ সালে। নির্বাচিত গল্প সেটি বেরিয়েছে ২০১৬ সালে। নায়ক কাপুরুষ ১৯৮৩ সালে সেটা বেরিয়েছে এবং আমরা দেখব যে ৮৩ থেকে শুরু করে ৮৩-৮৪ থেকে শুরু করে একটা দীর্ঘ সময় তিনি লেখেননি। ১৯৮৭ সাল থেকে ২০১৮ একটা দীর্ঘ সময় তার গ্যাপ এবং তিনি লেখাবাজি করেননি এবং এটা কেন করেননি সেটা আমরা অবশ্য শুনবো। কেন এই জিজ্ঞাসাটাও আমার কাছে একটু সিলি মনে হয় যে একটা মানুষ কি সারা জীবন ধরে লিখবে? বা তার লেখার ইচ্ছা অনিচ্ছার ব্যাপারও তো থাকে। তার ব্যক্তিগত কিছু ব্যাপারও তো থাকে। হয়তো তিনি লেখেননি, ভালো লাগেনি বা প্রশ্ন বা জিজ্ঞাসা
তার নিজের আত্মজিজ্ঞাসার মধ্য দিয়েই তিনি আসলে নিজেকে তৈরি করেছেন। ফলে লেখালেখিটা তার কাছে মনে হয়েছে আমি আর লিখব না। এখন হয়তো আবার লিখছেন। কিংবা এই গতকালই তার একটা বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে আলিয়াস ফ্রান্সেসে। তো সুতরাং এভাবে আমরা দেখব যে আহমেদ বশির চলমান লেখক, তিনি লেখেননি মাঝখানে, বিরতি ছিল, কিন্তু বিরতি হলেও তার লেখক সত্তা হারিয়ে যায়নি, লেখক সত্তা সচলই ছিল এবং লেখক সত্তা লেখক লেখক বলেই হয়তো লেখক সত্তা তার মধ্যে জীবিত আছে এবং চিরজীবিতই মনে হয় আমার কাছে। তখন এইরকম একজন লেখক, তিনি চিরজীবিত এবং লেখক শুধু লেখক নন, তিনি আসলে সাহিত্যের আন্দোলনের সাথেও সংশ্লিষ্ট এবং আমি প্রেইজ করি এবং আসলে এটা আমাদের একটা মানে বেদনার একটা ব্যাপার যে ইনি এতদিন থেকে লিখছেন এবং তার প্রথম গল্প অন্য পটভূমি গল্পগ্রন্থ সেটি বেরিয়েছিল 1981 সালে এবং দ্বিতীয় বই ছোট গল্পের নায়ক কাপুরুষ, এটি 1987 সালে, এটি 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 হয়েছিল ছোট গল্পের নায়ক কাপুরুষ, এটি 1983 সালে বেরিয়েছিল এবং সত্যিকার অর্থে বাংলাদেশ হওয়ার পরে আমরা যে কজন লেখককে পাই তার মধ্যে আহমেদ বশির একজন, এটা হচ্ছে মোদ্দা কথা। কিন্তু আহমেদ বশিরকে আমরা চিনি না। আহমেদ বশিরকে আমরা কোনো মিডিয়ায়, কোনো প্রচার মাধ্যমে এবং বারবার দেখা কিংবা নিজেকে প্রকাশ করা, নিজেকে এবং আমি তাকে যে এখানে মানে আমন্ত্রণ জানিয়েছি সেটাও কিন্তু রিকোয়েস্ট করে, তাকে অনেক রিকোয়েস্ট করে তারপর তিনি আমাদের সামনে এসেছেন এবং সবকিছু মিলে আমরা আসলে তার কথা এখন একটু শুনি। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে সম্মুখে শান্তি পারাবার অনুষ্ঠানে, আজকের এই পর্বে আমরা আসলে আপনাদের একজন নতুন মানুষ, নতুন লেখক, আমি মাসে একবার করে আপনাদের সামনে হাজির হই দুই বাংলার অগণিত লেখক, পাঠক, সম্পাদক তাদের কাছে। কিন্তু আজকের যিনি লেখক আহমেদ বশির, নিশ্চয়ই আপনারা অনেকেই তাকে চেনেন না, জানেন না লেখক হিসেবে, এবং তিনি কি লেখেন, তার কথা সাহিত্যের বিষয়বস্তু কি, এবং তিনি যে লিখছেন লেখালেখির ক্ষেত্র কি, কি পরিবেশ, কি তার দর্শন, এবং তার যে একটা কোমল একটা মন আছে এবং সেই মনটা যে আসলে বাংলাদেশ এবং এই বাংলাদেশ আমরা কেমন চেয়েছিলাম এবং আজকে 53-54 বছর পরে বাংলাদেশের কি অবস্থা এবং বাংলাদেশের ইতিহাস আসলে কি 71 থেকেই শুরু, নাকি 52 থেকে শুরু, নাকি 47 থেকে শুরু, নাকি 1905 থেকে আরম্ভ, নাকি 1757 থেকে আরম্ভ। এই যে আমাদের বহু প্রশ্ন এবং আমাদের এই পূর্ব বাংলায় তথা বাংলাদেশে এবং বাংলাদেশ রাষ্ট্র সেটা আমাদের, এবং তিনি এমন এমন করে বলেছেন একটা জায়গায়, আজকে আমি দেখলাম যে তিনি একটি বইয়ের মধ্যে বই উৎসর্গ করেছেন এইভাবে, তিনি নাম দিচ্ছেন যারা জয় বাংলা বলতে ভালোবাসে তাদেরকে বই উৎসর্গ করছেন। হ্যাঁ, তার একটি বই সেখানে তিনি উৎসর্গ করছেন যারা জয় বাংলা বলতে ভালোবাসে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি বই আমি যখন দেখছিলাম এই আর তার নাড়াচাড়া করতে করতেই আমরা দেখতে পাচ্ছি যে আরো একটা দুটো বই, সেই দুটো বইয়েরও যে ঠিক উৎসর্গ পৃষ্ঠা সেটা আমাকে বিশেষভাবে আলোড়িত করে, যে আসলে যেমন তিনি নামক যে বইটা আছে সে বইটাকে তিনি বলছেন যিনি বাংলাদেশের ইতিহাসকে বাঙালির কাছে ফিরিয়ে দিতে সাহায্য করেছেন বারবার, যিনি বাংলাদেশের ইতিহাসকে বাঙালির কাছে ফিরিয়ে দিতে সাহায্য করেছেন বারবার, তিনি তাকে উৎসর্গ করেছেন। হ্যাঁ, এই যে তিনি নামক বইটি, এবং এখানে বঙ্গবন্ধুর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। তো আসলে না, এখানে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে সবকিছু মিলে আহমেদ বশির আমাদের সামনে আজকে উপস্থিত এবং আমি দর্শক শ্রোতাদের আহ্বান জানাচ্ছি। হ্যাঁ বশির ভাই, তাহলে আমার কথা কিন্তু শেষ। আমি কিন্তু আসলে একটু আপনাকে পেয়ে এমন একটা রহস্যের মধ্যে আছি এবং এত বই পুস্তক আপনার আছে, আমি সবগুলো সামলিয়ে উঠে আমি দর্শক শ্রোতাদের কাছেও একটু লজ্জিত যে আসলে পুঙ্খানুপুঙ্খ পড়ে আসলে আমি যে উপস্থিত হয়েছি তা নয়, কিন্তু একটু একটু আই থ্রো করার চেষ্টা করেছি এবং আপনাকে একটু বোঝানোর আমি চেষ্টা করেছি এবং আমার মনে হয় যে আপনি আপনার কথাগুলো একটু দর্শকদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনার প্রথমত আমি যে আপনার নদী বিধৃত যে জীবন এবং আপনি বড় হয়েছেন
শুধু ঢাকার ছেলেই বলবো, কিন্তু ঢাকায় হলেও আপনার বাবার চাকরির সূত্রে আপনি গোটা বাংলাদেশ, এবং শুধু বাংলাদেশ নয়, মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বাইরেও, পশ্চিমবঙ্গেও এবং অনেক জায়গায় আপনার একটা চলাফেরা, জীবনযাপন, সংস্কৃতি উদযাপনের একটা অভিজ্ঞতা আছে। এই যে বিরাট এক উদযাপনের সাথে আপনি যুক্ত, এবং সেই উদযাপন আসলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা হয়তো সেভাবে লিখি না, ভাবি না বা চিন্তা করি না, অত্যন্ত স্পর্শকাতর অনুভূতিগুলো আপনি যেভাবে দেখিয়েছেন, বলেছেন বা পড়েছেন, এবং আমাদের সামনেও নিয়ে এসছেন। বিপক্ষের দিনগুলিতে এটা তো একটু সংকলনও হয়েছে, এই সংকলনটা আমার কাছে আছে, বিপক্ষের দিনগুলো ফিরে দেখা, বাংলাদেশের ৮০ দশকের সাহিত্য আন্দোলন, এটাও আছে। তো সুতরাং আপনাকে আসলে আমরা একটু পড়তে চাই, এবং আপনার পড়াটা আমাদের অভিজ্ঞতা। তো আমি প্রথমেই একটু আপনার জীবনযাপন, উদযাপন এবং সেই সাথে সাথে নদী, মানুষ, জীবন, সংস্কৃতি, এগুলো একটু জানতে চাই। আর সেই সাথে সাথে যে আপনার লেখার অধিকাংশ লেখার মধ্যেই পলিটিক্সটা তীব্রভাবে আছে, এবং পলিটিক্সের সাথে যে মধ্যবিত্তের যে জীবনযাপন, সেখানে লেফটিস্ট কিংবা লেফট আন্দোলন, কিংবা দেখা যাচ্ছে যে নকশালবাড়ি, তারপর হচ্ছে ঠিক এই ধরনের আন্দোলন সংগ্রাম, এবং আমরা যে দেশ চেয়েছিলাম সেই দেশের জন্য বিশেষ করে বৈষম্যহীন একটি সমাজ, এবং সেই সমাজে একটা সাম্য প্রতিষ্ঠা, সমাজতন্ত্রের স্বপ্ন, সবই তো ৭২ সংবিধানে আছে, কিন্তু আসলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? আপনি যদি আমাদের দর্শক শ্রোতার সঙ্গে শেয়ার করেন। বশির ভাই, আপনাকে আপনাকে আজকে আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই, তাই তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, হ্যাঁ, জি। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ইকবাল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য। আমি তো আসলে, আপনি বলেছেন যে আমি ৭০ দশকে লেখা শুরু করেছিলাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি ১৯৭৪ সনে। ১৯৭৪ সনে মানে ১৯৭১ সনের এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমরা। ১৯৭১ সালের এসএসসি পরীক্ষার্থীদের তো পরীক্ষা দিতে দেয় নাই, আমাদেরকে পরবর্তীকালে আবার ৭২-এ গিয়ে পরীক্ষা দিতে হয়েছে। তো ওই সময় থেকে আমি বাংলা বিভাগেই ভর্তি হয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়েছিলাম। আমি আবার পরীক্ষাতে প্রথম হয়েছিলাম, অ্যাডমিশন টেস্টে আমি প্রথম হয়েছিলাম। আমি প্রথম হবার পরে আমাকে, আমার জন্য নীলিমা ইব্রাহিম তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ছিলেন। নীলিমা আপা আমাকে কাগজ দিয়ে বললেন যে তুমি এই বিভাগে ভর্তি হবে তো? তো ওনার খুব ভালো লাগছিল। আমি ৭৫ নম্বর পাইছিলাম। আমার পরে ছিল হাসান হাফিজ, আমাদের কবি হাসান হাফিজ, মাসুদুজ্জামান, আমরা সব একসঙ্গে ভর্তি হয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। তো আমাকে তো কেউ ছিল না, ওরা তো তখন কবি হিসাবে প্রতিষ্ঠিত, ভালো জায়গাতেই আছে মোটামুটি। তা আমি বললাম যে হ্যাঁ, আমি ভর্তি হব। আসলে আমার ইচ্ছা ছিল অর্থনীতিতে ভর্তি হওয়ার। যাই হোক, তো আমাদের তখন ৩টা সাবজেক্টে আমাদের পরীক্ষা যাওয়ার অনুমতি ছিল। তা আমি, এর পরের সাবজেক্টটা ছিল সোশিওলজি। সোশিওলজিতে আমার ইন্টারভিউ, কিন্তু ৩ নম্বরে ইন্টারভিউ হলো ইকোনমিক্স। সোশিওলজিতে ইন্টারভিউ দিতে গিয়ে তখন ওই ছাত্র আন্দোলন তো আপনি তো জানেন কি অবস্থা, ছাত্রদের দৌরাত্ম্য কতটুকু, বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরীক্ষার্থীদের হামলা এসব চলছিল। তো যে কারণে ওই পরীক্ষা যখন ইন্টারভিউ দিতে গেলাম, তখন আমার সাথে ওই অধ্যাপকদের একটা বিরোধ হয়ে গেল আর কি। যে কারণে আমি আর সোশিওলজিতে পারলাম না, এবং আমি ইচ্ছাকৃতভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো না, এই একটা মনোভাব নিয়ে আমি চলে গেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে আমার এই বাংলা টাংলা পড়ার দরকার নাই, আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হয়ে যাবো। কিন্তু পরে জাহাঙ্গীরনগরেও আমি পড়লাম না। আমি দেখলাম যে জাহাঙ্গীরনগরে পড়তে গেলে আমার তো কিছু সমস্যা ছিল, আমার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, যাতায়াত করতে পারতাম না আমার তখন। তো আমি এইসব দেখে আবার ব্যাক করছি। কিন্তু এবার আবার যখন ফিরলাম, তখন কিন্তু বাংলা বিভাগেই ভর্তি হয়েছি, কিন্তু আর এই যে ভালো ছাত্র হওয়ার জন্য যে যোগ্যতাটা দরকার ছিল সেটা আর অর্জন করতে চাই নাই। তারপরে থেকে আমি সাহিত্যের দিকে নজর দিলাম,
যে না আমার এইসব আর হবে না, আমার এই বিশ্ববিদ্যালয়ের জীবনটা আমার পক্ষে হবে না। অনেকগুলো এর মধ্যে আমি পড়ে গেলাম। ভালো ছাত্র হওয়ার কৃতিত্ব আর রাখলাম না। আপা আমাকে অনেকবার বলেছেন, নীলিমা ইব্রাহিম, সৈয়দ আকরাম হোসেন, ওনারা আমাকে কিন্তু যথেষ্ট স্নেহ করেছিলেন, ভালো চেয়েছিলেন যে আমি যাতে একটা ভালো ছাত্র হিসেবে থাকতে পারি। তো এরপরে আমার তো জীবনটা একটু ব্যতিক্রম হয়ে গেল। আমি ৭৫ সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে আমরা আবার ওখানে চলে গেলাম। তো আমার লেখা প্রথম ছাপা হলো ৭৬ সনে ইত্তেফাকে। আচ্ছা। দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছিল। আল মুজাহিদি তখন সম্পাদনা করতেন। প্রথম তো আমি কিন্তু জেমস জয়েসের একটা গল্পের অনুবাদ করছিলাম। আমার নিজের লেখা ইভলিন, জেমস জয়েসের একটা ইভলিন। তো এরপরে আমি নিজে লেখালেখি শুরু করলাম। করার পরে তো দু একটা ইয়েতে হলো। ৮১ সনে আমার প্রথম বই বেরোলো। ৮১ সনে অন্য পটভূমি বেরোলো। ওই সময় আমি তো বিপক্ষে পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত হলাম। আমরা নিজেরা ৩ জন মিলে আমরা করছিলাম। আবু সাইদ জুবেরি, জাহিদ হায়দার, আমি। আমরা ৩ জন মিলে পত্রিকা করলাম। তারপরে আমি ওই বইটি আবার তখন ওই হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার পেল। আচ্ছা। অন্য অন্য পটভূমি বইটি হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার পেয়েছিল। তো এই সাহিত্য পুরস্কার দেবার যে কমিটি ছিলেন, কমিটিতে ৩ জন ছিলেন। একজন ছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী, একজন ছিলেন সৈয়দ আলী আহসান, আরেকজন ছিলেন আবু শাহরিয়ার। হ্যাঁ। আবু শাহরিয়ার যিনি ওই হ্যামলেটের অনুবাদক, আপনারা জানেন। বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে হ্যামলেটের অনুবাদক। জি, জি। তো আমার বইটাকে ওনারা পুরস্কার দিবেন কি দিবেন না আমি তো জানি না। ওনারা নিয়ে গেছেন, বইটা নিয়ে গেছেন। আমি তখন কবি আল মাহমুদের রুমে বসে আছি। আল মাহমুদ তখন এই শিল্পকলা একাডেমির ছিলেন, একজন পরিচালক ছিলেন। তো ওইখানে সৈয়দ আলী হাসান সাহেব আসলেন। সৈয়দ আলী হাসান সাহেব এসে আমাকে বললেন যে, বশির, তোমার বয়স কত? আমি তখন বললাম আমার বয়স এরকম। হ্যাঁ, তোমাকে আমি তোমার বইয়ের জন্য পুরস্কৃত হওয়ার জন্য বিবেচিত করিনি। তো আমি আচ্ছা। বললাম, ঠিক আছে, ভালোই করছেন স্যার। তা তোমার মন খারাপ হয় নাই? আমি বললাম যে পুরস্কার দেন নাই, মন খারাপ তো হবেই। এটা তো খুবই স্বাভাবিক। খুবই স্বাভাবিক। তো উনি বললেন যে, না কিন্তু তুমি পুরস্কার পাবে। বাকি যে ২ জন আছে তারা তোমাকে পুরস্কৃত করেছে। সিরাজুল ইসলাম চৌধুরী আর আবু শাহরিয়ার তোমাকে পুরস্কৃত করেছে। তুমি এটা পাবে। তুমি মনঃক্ষুণ্ণ হইও না। কিন্তু আমি যে দিলাম না কেন সেটা তুমি জানতে চাইলে না? তখন আমি বললাম, স্যার বলেন। আপনি আমি তো বলার সাহস রাখি না, বলার সাহস রাখি না। তো উনি বললেন যে, দেখো, অল্প বয়সে পুরস্কার পেলে তুমি এটার ভার রক্ষণাবেক্ষণ করতে পারো না। এই পুরস্কারের ভার এইজন্য আমি দেই নাই। কিন্তু উনারা আচ্ছা। তোমাকে দিয়ে, তুমি এটা ভার রক্ষণাবেক্ষণ করো, কিন্তু চেষ্টা করো। আমি বললাম, জি স্যার। খুব আল মাহমুদ গুরুত্বপূর্ণ বললেন, কথা। হ্যাঁ, ওই অন্য পটভূমি বইটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আল মাহমুদ বললেন যে, না না, ও পারবে, ও তো খুব ভালো ছেলে, খুব আল মাহমুদের সাথে তখন আমার ভীষণ সূক্ষ্ম। মানে আমি আর আল মাহমুদ হেঁটে হেঁটে তখন ওই শিল্পকলা একাডেমি থেকে মগবাজারে যাই। মগবাজারে ওনার বাড়ি ছিল। বিকাল বেলাটা আমরা দুজনে একসঙ্গে কাটাই। আল জি। মাহমুদকে আমি রফিক আজাদের হাত থেকে বাঁচাইছি আর কি। রফিক আজাদ তাকে একদম মারতে টারতে যাবে, আমি সেই সময় আল মাহমুদকে কোনো রকমে বাঁচায় দিয়েছি। ভীষণ সূক্ষ্ম। জি। এই অবস্থায় আমরা করলাম। তো ৮১ সনে এটা পুরস্কার পেল। পুরস্কার পাওয়ার পরে তো আমার বেশ ভালো চলছে যে একজন ভালো সাহিত্যিক, বিশাল আমার সম্ভাবনা একটা বিশাল, বিশাল। কিন্তু আমার জানি কেন মনে হলো তখন যে বাংলাদেশে বাংলা সাহিত্য সম্ভবত টিকবে না। তখন যে হারে মেরিয়েটাতে শুরু হলো ভারতীয় বইয়ের আক্রমণ। মেরিয়েটা দিয়ে কিন্তু প্রথম বাংলাদেশে ভারতীয় বইয়ের যে সয়লাভ হওয়াটা, আমাদের যে আকর্ষণটা, অ্যাটেনশনটাকে নষ্ট করে দিয়েছে মেরিয়েটা। আগে কিন্তু এভাবে ভারতীয় বইয়ের সয়লাভ ছিল না। তো এখানে ভারতীয় বইয়ের আগ্রাসন শুরু হয়ে গেল এবং আমি বুঝতে পারছিলাম যে আস্তে, আস্তে আমাদের বইয়ের যে ইয়েটা নষ্ট। আগে কিন্তু ইলিয়াস ভাইয়ের বই বেরোনোর আগে আমরা চতুর্দিকে মানে ক্রেতা তৈরি করে ফেলতাম।
আখতারুজ্জামান ইলিয়াসের বই বেরোচ্ছে, অন্য ঘরে অন্য শহর পড়তে হবে, এটার জন্য ক্রেতা তৈরি হওয়া, পাঠক তৈরি হওয়া, এইসব কাজ আমরা আগে আগে করে ফেলতাম, এইরকম পর্যায়ের লোক ছিলাম। কিন্তু আস্তে আস্তে এটা যে নষ্ট হচ্ছে এটা আমি টের পাচ্ছিলাম। আমি আর কি সেই পরিস্থিতি থেকে আসলাম। একটু বন্ধ করে দিই। এই পরিস্থিতি থেকে আমি লেখালেখি থেকে বিরতি নিয়ে নিলাম। অনেকগুলো কারণ ছিল, আরো অনেকগুলো কারণ ছিল। আমি এই বিরতিটা, আচ্ছা, আল মোহাম্মদ আর রফিকাদের দ্বন্দ্বের মজাদার কাহিনীটি বলবো। অবশ্যই বলবো। তো আমি দেখলাম যে এই পরিবেশে আর লেখালেখিও করা সম্ভবপর হবে না। আর আমাদের বন্ধুরাও দেখলাম যে যে যার মতন তাদের সৌভাগ্য দর্শনে বেরিয়ে গেছে। তো আমাদের কাছে কিন্তু ওই যে ৭৫ থেকে ৮০-৮২ পর্যন্ত এই সময়টা আমরা গিয়েছি। এই সময়টা আমাদের কাছে সাহিত্যটা ছিল একটা একটা পূজা, আরাধনা, ধর্মের মতন। মানে দিনরাত ২৪ ঘন্টা আমরা তখন ওই সাহিত্য করতে হবে, সাহিত্য লিখতে হবে এবং সাহিত্যই আমাদের জীবন হবে। এইরকম একটা ভাবনা নিয়ে আমরা জীবনযাপন করছিলাম। তো ওই জায়গাটা ৮১ সময় ৮২ সময় এসে তখন বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ হচ্ছে, বিভিন্ন রকম প্রলোভনের মধ্যে পড়ে যাচ্ছে মানুষ, সম্প্রদায়, বুদ্ধিজীবী, লেখক, এরা সব তখন পরিস্থিতি। এগুলোর মধ্যে ভাঙন এসে যাচ্ছে আমরা বুঝতে পারছিলাম। যার ফলে আমি নিজেকে আস্তে 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 লুকিয়ে ফেললাম যে না, এভাবে হবে না, এইটা এই সাহিত্য এইভাবে গতানুগতিক সাহিত্যের মধ্যে দিয়ে গিয়ে আমার হবে না। আর এছাড়া আরেকটা জিনিস ফিল করলাম, সেটা হচ্ছে যে একজন গদ্য শিল্পীর জন্য যে জীবনটা জানা দরকার, বোঝা দরকার, যে পরিবেশ বোঝা দরকার, যে জীবনের সাথে তার বোঝাপড়া থাকা, ওই পরিমাণ মূলধন আমার নাই। আমি বুঝতে পারলাম যে আমার যে যে আমি তো গদ্য লিখতে চাই, উপন্যাস লিখতে চাই, এবং যে জি। উপন্যাসের মধ্যে দেশের মানুষের জীবন থাকবে, জীবন সংগ্রাম থাকবে, সেগুলো থাকবে। সেটা বোঝার জন্য আমার যে অভিজ্ঞতার ভান্ডার, আমি দেখছি যে এই অভিজ্ঞতার ভান্ডার আরো সমৃদ্ধ করা দরকার। তো এটা মনে করে আমি একটু বিরতি নিলাম। এই বিরতিটা আমার যে শেষ গল্প ছাপা হয়েছিল ওই সচিত্র সন্ধানী ঈদ সংখ্যায়, মালেকা আপা তখন দেখতেন, ওটার মধ্যে ছাপা হয়ে গেছে। রাজু আলাউদ্দিনরা তখন ছিলেন, সৈয়দ কামরুল, রাজু আলাউদ্দিনরা সহকারী হিসেবে ছিলেন, মালেকা আপার সম্পাদনা করতেন। ওই সময় আমার এই শেষ গল্পটা আমি ওখানে দিয়ে আমি চলে গেলাম। আমি এরপরে আর এদিকে লেখক জীবনটাকে সম্পূর্ণ বাতিল করে দিলাম। আমি চলে যাই। কিন্তু ওই মনের মধ্যে কিন্তু ওই এই বাসনাটা তো জাগ্রত ছিল যে জীবনে যদি বেঁচে থাকি কখনো আবার এত দীর্ঘ সময় আমি নষ্ট করবো, এটা কিন্তু আমি আসলে ভাবিনি। এটা সত্যি কথাই। আমি চেয়েছিলাম ১০ বছর। হয়তো ১০টা বছর আমি বিরতি নেই। বেঁচে থাকলে ১০ বছর পরে আমি আবার লিখবো। আর আমি ১০ বছরের মধ্যে আমি এই এই জনজীবনের মধ্যে বিস্তৃত মানুষ প্রবাহ, এটার মধ্যে আমি ঢুকে যাবো। এরকম একটা ধারণা ছিল। কিন্তু সেটাই একটু দীর্ঘায়িত হয়ে পড়ে। আপনি জানেন যে মানুষের জীবিকা, অনেক জটিলতা থাকে, সংসারের জটিলতা থাকে, এগুলো থাকে। এগুলোর জটিলতার ফলাফলকে বহন করতে হয়, আমাদেরকে বহন করতে হয়। তো এইসব করে পরবর্তীকালে আবার আমি মনে করলাম যে না, এখন আবার লেখক হওয়ার কথা, সময় আসছে, আমি লিখি। এটা দরকার। একদিন রাজু আলাউদ্দিন টেলিফোন করলো। রাজু আলাউদ্দিন টেলিফোন করে আমাকে বলতেছে যে আপনি আহমদ বশির, আপনি কেন নাম বলছেন বশির আহমদ? আমি বললাম যে হ্যাঁ। বলেন আপনি কিভাবে জানলেন? বললেন না, আমি আপনাকে জানি, আপনি লেখেন, লেখা শুরু করেন, আপনাকে একটু দরকার আমাদের। এরকম আরো অনেকেই আবার লেখা বলতে লাগলো যে আপনি লেখা শুরু করেন। আমি আবার তখন আবার পরে লেখা শুরু করলাম। তো নতুন করে যখন লিখতে আসলাম, তখন আমি দেখলাম যে বাংলাদেশে লেখক হবার জন্য একটা গ্রামার তৈরি হয়ে গেছে অলরেডি। একটা সূত্র তৈরি হয়ে গেছে। আমরা যখন লিখতাম যে লিখে লেখাকে পরিচিত করিয়ে লেখার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা ছিল আমাদের তখনকার উদ্দেশ্য। কিন্তু এখন বুঝলাম যে না, লেখকের কাজটা হলো লেখক নামটাকে সকলের কাছে পরিচিত করিয়ে দেওয়া। লেখাটা পরিচিত করানো খুব জরুরি না। লেখকের নামটাকে পরিচিত করাতে হবে যে উনি একজন কবি, উনি একজন লেখক, এরকম। এটা এক ধরনের একটা ইয়ে হয়ে গেছে, এখন ট্রেন্ড হয়ে গেছে। তা আমাকে সবাই বুদ্ধি দিল যে এখন তো তুমি অনেক পিছিয়ে পড়েছো, অনেক, তোমাকে অনেকে নাম-টাম জানবে টানবে না। তুমি একটা কাজ করো। তুমি এখন প্রত্যেকটা দিন একটা করে গল্প ছাপাবা অমুক পত্রিকায়, অমুক পত্রিকায়, এবং তোমার নাম হইতে থাকবে। তারপর আরো কিছু, কিছু গ্রামার আছে, আপনারা জানেন সেগুলা। মানে বড় লেখক হবার জন্য।
আমি বললাম, ভাই আমি তো ওইটা করতে পারছি না, ওইটার জন্য তো আমি প্রস্তুতি নেই নাই, আমি আস্তে আস্তে লিখি, লেখা আমাকে যদি নিয়ে যেতে পারে তো নিবে, লেখার মাধ্যমে আমি আস্তে আস্তে পরিচিত হব, এবং আমার লিখতে গেলে সময়ও লাগবে। আমি বুঝছি যে আমার এক একটা লেখা লিখতে গেলে 1 বছর 2 বছর লেগে যায়, 1.5 বছর লেগে যায় এক একটা উপন্যাস লিখতে গেলে। তো আমার পক্ষে এটা হবে না, আমি আস্তে আস্তে লিখি। তো এইভাবে আস্তে আস্তে একটা একটা করে লিখলাম। তো এখন ওই লেখাগুলো এখন আপনাদের হাতে যাওয়ার সময় হয়েছে। এটা অস্বাভাবিক কিছু না। অঙ্কটা সব খুব মানে ক্লিয়ার, আমি বুঝতে পারতেছি। আমি যখন লেখা ছাড়লাম, তারপরে তো আর আমি জনপ্রিয় জনপরিচিতি পাবো না। প্রিয়টা আমি বলতে চাচ্ছি না, পরিচিতি পাবো না। তো জনপরিচিতি পাওয়ার সময়টা হবে এখন, কারণ এই যে 16তে ছেড়ে ছেড়ে লেখা শুরু করলাম, 2016, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এখন আমার বইপত্র আপনাদের কাছে যাবে, আপনাদের হাতে যাবে, আপনারা পড়বেন, আপনারা দেখবেন হয়তো আবার। তো এটাই হোক, এটাই অঙ্কটা এরকমই থাকুক, এটার মধ্যে দিয়েই আমি লেখালেখি, এটাই হলো আচ্ছা বুঝছি ভাই, যেটি যেটি বিষয় সেটি হচ্ছে আমরা একটু জানলাম আপনার এটা ব্যাপারটা, এটি আমাদের একটু একটা আগ্রহের ব্যাপার আছে আর কি। সেটি হচ্ছে যে আপনি তো সাহিত্য আন্দোলন করেছিলেন, 80-র দশকের যে সাহিত্য আন্দোলন। তো এখন এই এই সেই সাহিত্য আন্দোলন, এবং আপনি একটু আগে একটু আমাদের কানে লেগেছে একটা কথা, সেটা হচ্ছে এরকম যে সাহিত্যটাকে আপনারা ধর্ম মনে করতেন, এবং একদম সেটাই হচ্ছে আমাদের সবকিছু। এবং ইলিয়াসের বইয়ের জন্য আপনারা নিজেরাই পাঠক তৈরি করছেন, খুঁজে বেড়াচ্ছেন। এটা তো আজকাল আর সম্ভব না, এটা তো অসম্ভব একটা ব্যাপার। এটা মানে আম, আহ, এটা চিন্তাই করা যায় না, এটা ভাবার বাইরে আর কি। তো এখন যেটি বিষয় সেটি হচ্ছে যে প্রথমত একটা যে বিষয়, আমরা দুটো উইংস আপনার দেখতে পাচ্ছি। একটি হচ্ছে সাহিত্য আন্দোলনের সাথে আপনি যুক্ত ছিলেন, বাংলাদেশের হওয়ার পরে যে সাহিত্য আন্দোলন, তার সাথে আপনি ওতপ্রোতভাবে যুক্ত। সুতরাং সাহিত্য কারা কারা করছে, এই যে ইলিয়াসের কথা বলছেন, আল মাহমুদের কথা বলছেন, রফিক আজাদের কথা বলছেন, আপনি এই যে তাদের সাথে যোগাযোগ সম্পৃক্ত, এবং আপনি হাসান হাফিজুর রহমানের ক্লাসমেট, কিংবা হাসান হাফিজ, কবি হাসান হাফিজ। হ্যাঁ আচ্ছা, মানে হাসান হাফিজের ক্লাসমেট। তারপর হচ্ছে যে আপনি হচ্ছেন যে সেই সময়ে যারা সাহিত্য আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সবকিছুর একটা, আমরা বললাম যে দেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ই সবকিছু, বিশেষ করে তরুণদের, মধ্যবিত্তদের বেড়ে ওঠার ক্ষেত্রে তাদের চিন্তা চেতনা, তাদের ডেডিকেশন, হ্যাঁ, এবং এক ধরনের হতাশা, নৈরাশ্য সবকিছু মিলেই কিন্তু, এবং এলোমেলো স্ববিরোধিতা সবকিছু কিন্তু একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এটা একটা পর্ব আপনার, একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাহিত্য আন্দোলন। পাশাপাশি আপনি যখন লিখছেন, লেখালেখির জগতে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন শিল্প কিংবা আর্ট হিসেবে, কিংবা আপনার লেখার যে ফিলসফি, কিংবা লেখাটা মানুষের জন্য, সেখানে যে রাজনীতি যেভাবে উঠে এসছে, রাজনৈতিক ইতিহাস যেভাবে আপনি বলছেন, এটা আর একটা ব্যাপার। আমি কিন্তু ঘন ঘন প্রায় সবগুলো লেখার মধ্যে, গল্পের মধ্যে মুক্তিযুদ্ধ হয়তো ঘুরে ফিরে এসছে নানাভাবে, কিংবা হয়তো এই 74, 73, কিংবা 72 দেশ স্বাধীন হওয়ার পরে যে একটা বিরাট আকাঙ্ক্ষা আসা, সেটা একটা ব্যাপার আছে, সেই বিষয়গুলো যুক্ত আছে। কিংবা আপনার এই বাংলাদেশের যে নদ নদী, খাল বিল, ভূমি মাটি মানুষ, সেখানকার টুকরো টুকরো যে অভিজ্ঞতাগুলো, এবং সেখানে পারস্পরিক যে সম্পর্ক, কিংবা মাঝে মাঝে একটা রোমান্টিক প্রেম, একটা আবেগ নির্ভর প্রেম, সেটাও আছে। আবার সেই সাথে সাথে তার উল্টো পিঠে একটা সিরিয়াস দিকও আছে, সেটা হচ্ছে যে রাজনীতি, দেশ, জাতি, তাদের আসলে আশা আকাঙ্ক্ষার বিষয়টাও আছে। তাহলে সাহিত্যের একটা দিক, সাহিত্য আন্দোলনের একটা দিক, এবং এর মধ্যে আপনি একটা দীর্ঘ সময় নিজে অনুপস্থিত ছিলেন লেখালেখির মধ্যে। তা আমি প্রথমে যেটা আপনাকে জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের আমাদের বর্তমান যে প্রজন্ম, তারা কিন্তু একটা ভার্চুয়াল জগতে বাস করছে, এবং আমরাও কিন্তু সেটাকে বাতিল করতে পারছি না, সেটার মধ্যেই আমাদেরও থাকতে হচ্ছে। তো সেই 80-র আন্দোলন, সেটা কি ব্যর্থ হয়ে গেছে? 80-র যে সাহিত্য আন্দোলন আপনার, কিংবা বিপক্ষের দিনগুলির যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো তো বাংলাদেশ রাষ্ট্রের সাথেই যুক্ত, এবং সেখানে তো আপনাদের একটা ডেডিকেশন ছিল। সেই দেশটা এবং সেই দেশের মানুষ, সেই দেশের মানুষের সাহিত্য, মানুষের জীবনযাপন, সেই যে যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা আসলে আপনি আমাদের শোনালেন, একটু শুনলাম আমরা। কিন্তু আসলে বর্তমান প্রেক্ষাপটে আপনি যখন
এই ত্রিশঙ্কু লিখছেন। তো এই এই ত্রিশঙ্কু লেখার সময় লেখার সময় আর আপনি যখন প্রথম গল্প লিখেছিলেন 1981 সালে, সেই গল্পের এই দুটোর বাস্তবতা রিয়েলিটির ফারাকটা কি আসলে? মানে আমাদের সাহিত্যের কি উন্নতি কিংবা উত্তরণ এটা কতটুকু হয়েছে? আপনি কিভাবে জিনিসটাকে দেখছেন? কি মনে করি আমি? না, এটা ঠিকই আছে। না, আমাদের সাহিত্যের উত্তরণ তো অবশ্যই হয়েছে। আমি এটা অবিশ্বাস করি না, বিশ্বাস করি। কিন্তু কথা হলো যে বাংলাদেশের মধ্যেই তো এখন একটা অস্থিরতার যুগ চলছে। আমাদের মিডিয়া জগৎটার মধ্যে একটা অস্থিরতা। যেটা আমরা বলছি না যে ফেসবুক নির্ভর কিংবা ছোট, ছোট ব্লকের মধ্যে আমরা লেখালেখি করছি। যার ফলটা হচ্ছে যে আমাদের একটা বড় মেইন স্ট্রিম অফ লিটারেচার যেটাকে বলে, সেই মেইন স্ট্রিম হুম, অফ লিটারেচারটা গড়ে উঠে নাই। এখন আমি এখানে এসে আমি যেটা বুঝলাম যে যেমন ধরেন বাংলা একাডেমিকে কেন্দ্র করে একটা গোষ্ঠী কাজ করে। তারা ওইভাবে লেখালেখি করতেছে। প্রথম আমি বলি, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন নাম-টাম উচ্চারণ করলে ওই মিডিয়া সাম্রাজ্যের সাথে আমার দুর্যোগ হবে না। আমি নাম উল্লেখ করেই বলি। 'প্রথম আলো' এরকম কতগুলো পত্রিকা, এরা এরা এদেরকে কেন্দ্র করে এরা একটা বলয় তৈরি করে রাখছে। ওটার মধ্যেই তারা সন্তুষ্ট, ওখানেই তারা ঘুমাচ্ছে, পড়ছে, দেখছে, নিজেদের পরিচিতি করতেছে। তারপরে আপনি মনে করেন যে এর বাইরে ছোট, ছোট লিটল ম্যাগাজিনগুলো, এই লিটল ম্যাগাজিন বাইরে হচ্ছে। এই ম্যাগাজিনগুলো কেন্দ্র করে তাদের মধ্যে কিছু লেখিকা আছেন। তারা নিজেদের মতন করে লিখছেন, পড়ছেন। ওইটার মধ্যে তারা প্রকাশ করতেছেন। ওইটার আবার অ্যা একটা ওয়েব সংস্করণ আছে। সেই ওয়েব সংস্করণের মধ্যে তারা লিখছেন। সেখানে তারা পাঠ করতেছেন, দেখছেন, সেটা করতেছেন। ঢাকার বাইরে আবার কতগুলো গোষ্ঠী আছে, তারা তাদের মধ্যে নিজেদেরকে সন্তুষ্ট রাখছেন। সেই বলয়ের মধ্যে নিজেরা চলাফেরা করতেছেন। এই বলয়গুলোর মধ্যে একেকটার যার যতটুকু, যেটাকে বলে মিডিয়া রিচ করার ক্ষমতা যার যেটা আছে সেটা তার মতন করে যাচ্ছে। মানে এটা ওই গ্রিক রাষ্ট্রের মতন ছোট, ছোট সিটি স্টেট আছে না? সেরকম সিটি স্টেট আমাদের এই ইয়ের সংস্কৃতিরও, এটা কিন্তু আবার সংস্কৃতিরও সিটি স্টেট এর মধ্যে হুম। হয়ে আছে। এই সিটি স্টেটগুলোর মধ্যে যার মতন করে বৃত্তের মধ্যে এই একজন আরেকজনকে অনেক বড় কবি, অনেক বড় সাহিত্যিক ভাবতেছে, লিখছে, এটা করতেছে, এটা করতেছে। আর একটা বিষয় আছে এখানে, পদাধিকার বলে কিছু সাহিত্যিক চলে আসতেছে আমাদের দেশের। হয়তো সাহিত্য মনস্ক একজন লোক, হয়তো বড় কর্মকর্তা হলেন, ব্যাংকে চলে গেলেন, বড় জায়গায় গেলেন, অনেক টাকা পয়সা পেলেন। তো তাদের থেকে একটা বড় সাহিত্যের একটা গোষ্ঠী বেরিয়ে আসতেছে। তারা ওই সাহিত্য নিয়ে বিশাল সাহিত্য হচ্ছে কি হচ্ছে না সেটা বোঝাচ্ছে। এখন এই সবগুলোকে দেখে শুনে বুঝে সাহিত্যের একটা অভিভাবক থাকে। সংস্কৃতির একটা অভিভাবক, অলিখিত অভিভাবক থাকে। তারা জি। এইসবগুলোকে বলেন। তারা এগুলাকে হুম, নির্দেশনা দেন, বলেন, বুঝানোর চেষ্টা করেন, জাতিকে বোঝানোর চেষ্টা করেন। এটা কিন্তু মানে হাসির ব্যাপার না যে আমরা এখানে বলে দিলাম অমুকে অভিভাবক হবে। তা হবে না। এটা তো ওই হয়ে উঠে। তার দায়িত্বটা ছিল তার। বুদ্ধদেব বসুকে তো আর সবাই ডাক দিয়ে বলে না যে, "তুমি বুদ্ধদেব বসু, তুমি এই কাজগুলো করবা।" এটা বুদ্ধদেব বসু কাজের মধ্যে দিয়ে, কর্মের মধ্য দিয়ে এরকম হয়ে যায়, পরিশীলন হয়ে যায়। সাগরময় ঘোষের মতন লোক এটা হয়ে যায়। তাদের এই বক্তব্যগুলো চলে আসে, তারা নিয়ে আসে। তো এই যে মেইন স্ট্রিম অফ লিটারেচার যেটা হওয়ার, সেটা বাংলাদেশে অনুপস্থিত। একেবারেই অনুপস্থিত। এবং বইয়ের যে আরেকটা অংশ, বই আমি যদি সাহিত্য যাবে কোন মাধ্যমে? যতই আপনি বলেন, বইটাই শেষ মাধ্যম। সারা পৃথিবীতে এটা এখন পরীক্ষিত হয়েছে যে এই প্রিন্টেড বুকস এইটাই হলো গিয়া শেষ মুহূর্ত পর্যন্ত এটাই সাহিত্যের মাধ্যম। যেখানেই আপনি ওয়েবেই লেখেন আর যেখানেই লেখেন, আল্টিমেটলি আপনার যাবেন। তো বাংলাদেশের প্রকাশনা জগৎ যে সাহিত্যকে নিয়ে যাবে মানুষের কাছে, এই প্রকাশনা জগৎটা, এই প্রকাশনাটাতে ৮০% অংশ হচ্ছে ভারতীয় বইয়ের পাইরেসি সংস্করণের পাঠক। সারা বাংলাদেশের লোকজন বই পায় কোথায়? আমি আমার এই লেখক হওয়ার ইচ্ছুক মানুষগুলোকে বাদ দিলাম। আমি বলতে চাই যে যারা আপনার মনে করেন যে ইন্টারমিডিয়েট পাস করছে, এখন সে বই পড়তে চাইছে। সে কোথায় এই বইগুলা? এই বইগুলা পায় ওই আপনার আ রেলওয়ে স্টেশনের বুক স্টলগুলোতে। হুম। সমস্ত রেলওয়ে স্টেশনের বুক স্টল আর ওই বইয়ের দোকানে, যে স্টেশনারির দোকানে যে পাশে যে বইগুলা লাগায় রাখছে। স্টেশনারির দোকানে যে রুল করা কাগজ-টাগজ এগুলা কিনতে যায়, কলম কিনতে যায়, ওইখানে এক ধরনের বই থাকে। এটা হলো বাংলাদেশের রিয়ালিটি। ওইখানে আর ওই রেলওয়ে স্টেশনের যে বুক স্টল গুলোতে আছে। এই সমস্ত জায়গায় হচ্ছে ভারতীয় বইয়ের পাইরেসির সংস্করণ। দেখুন আপনি যে লিখছেন, আপনার যে লেখাই হইতেছে, সেই লেখা মানুষের কাছে যাচ্ছে না, যেতে পারছে না। এটা প্রকাশনা জগতের সমস্যার জন্য। প্রকাশনা জগৎটা সম্পূর্ণ নির্ভর করছে সরকারের দেয়া
এই যে সৃজনশীল অসৃজনশীল সাহিত্য, এই যে প্রকাশক দেখি না, এরা সম্পূর্ণ এরা নির্ভর করতেছে সরকারের এখন অনেক টাকা, যে টাকা দিয়ে ওই আপনার বই কেনা হয়। তো সরকারের বই কেনার এই প্রবণতাটা, যেটা আমাদেরকে পুষ্টি সাধন করার কথা ছিল বাংলাদেশের সাহিত্যকে, সেটার পুষছে, সেই পুষ্টিটা এই বই, লেখক, সাহিত্য, সংস্কৃতি এটার মধ্যে আর প্রবিষ্ট হতে পারছে না। আমার কথাগুলো খারাপ লাগে শুনতে, আমি বলি মানুষের কাছে, মানুষ আমার কাছে বলে, খারাপ কথা বলে, আমি বলে যে এগুলো আপনি কি স্ট্যাটিস্টিক দিয়ে বলছেন, কেন এটা বলতেছেন, এগুলো ঠিক না, আমাদের বই তো কত বই আছে, হ্যাঁ, একটা বড় বড় কথা বলে। আমিও শুনে যাই, আমাকে প্রতিবাদ করার কিছু নাই, আমার বলারও কিছু নাই। তা আপনি লেখকের সাথে তো সাহিত্যের সাথে সাথেও ওই বইয়ের একটা প্রকাশনা জগতের প্রাপ্তি অপ্রাপ্তির জগৎ আছে, বুঝছেন? যদি না যেতে পারেন তাহলে আপনার কিছু হবে না। আমি গতকাল আমার যে চলচ্চিত্র বিষয়ক একটা বইয়ের প্রকাশনা উৎসব হলো, হ্যাঁ, বাংলাদেশের চলচ্চিত্র দেশ, কাল ও শিল্পরূপ, আমার একটা বই বেরিয়েছে, এটা দ্বিতীয় সংস্করণ বের করেছে দু। তো ওখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এখনকার বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎটা কি, এটা বলতে চেয়েছিলাম। আমি বলেছি যে বাংলাদেশের চলচ্চিত্রটা হলো এখন ওই এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড। ইপিজেডে কেন? আমি বললাম যে এক্সপ্রেস প্রসেসিং জোনে কি হয়, ভালো ভালো কাপড় চোপড় তৈরি হয়, কিন্তু সেটা জনগণের কনজিউমেশনের জন্য হয় না, জনগণ এটা কনজিউম করতে পারে না। ওটা তো সরাসরি বাংলাদেশে খালি ওটাকে তৈরি করে আপনি বাইরে রপ্তানি করেন। তো ভালো চলচ্চিত্র যেটা বাংলাদেশে তৈরি হচ্ছে, এই চলচ্চিত্রগুলো বাংলাদেশে হয়ে কিন্তু বাংলাদেশে দেখানো হয় না। বাংলাদেশে কোনো হল নাই যে হলে এইসব চলচ্চিত্র দেখানো হয়। এইগুলা দেখায় কোথায়? ওই বিদেশের আন্তর্জাতিক পুরস্কারের প্রদর্শনী, সেখানে তৃতীয় চতুর্থ গ্রেডের পুরস্কার পাইলেও তাদের জন্য অনেক সুবিধা হয়, হ্যাঁ। তো ওগুলো দিয়ে তারা সন্তুষ্ট থাকে, ওই চলচ্চিত্রকার, এবং এরা তারা, আমরা ভিন্ন ধর্মী চলচ্চিত্র করেছি, কান চলচ্চিত্র উৎসব, নাক চলচ্চিত্র উৎসব, লোকারণ্য চলচ্চিত্র উৎসব থাকে, এইসব চলচ্চিত্র উৎসবে তারা পাচ্ছে। তো এই যে একটা প্রবণতাকে ওরা সন্তুষ্ট হয়ে বসে আছে যে আমাদের দেশের চলচ্চিত্র যে ভালো ভালো যারা দেখছে তারা সন্তুষ্ট যে বিদেশে তার 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 ছবিগুলো পুরস্কার পেয়ে এসছে, কিন্তু সেই চলচ্চিত্রগুলো এই দেশের জনগণ দেখে নাই, পড়ে নাই, বুঝে নাই। তো একই রকম ভাবে এখন আমাদের দেশে যে সাহিত্য হচ্ছে, এই সাহিত্যগুলো জনগণ কিনে নাই, পড়ে নাই, বোঝে নাই। এবং একটা সাহিত্যকে, একটা গল্পের, উপন্যাসের যদি চরিত্র মানুষের মনে না দেয়, আপনি চরিত্র না বলতে পারেন এই চরিত্রের নাম হলো এটা, আপনি দেবদাসকে না বলতে পারলে, আপনি গোড়াকে না বলতে পারলে, আপনি রোহিণীর নাম উচ্চারণ করতে না পারলে, হ্যাঁ, আপনি বুঝবেন যে সাহিত্য হয় নাই, ওই দেশের সাহিত্য। দেখেন আপনি গত 10 বছরে যত লেখালেখি হয়েছে, একটা নায়ক নায়িকার নাম বলেন যে এই নায়ক নায়িকার নাম আমরা উচ্চারণ করতে পারি। গত 10 বছরে যত গল্প, গত 20 বছর, 30 বছর ধরলাম, এখানে যত উপন্যাস রচিত হয়েছে, সেখানে হিমু হচ্ছে একটা চরিত্র, হিমু চরিত্র মানুষের মুখে মুখে ঘুরে। এখন আপনি চিন্তা করেন, যে দেশের সাহিত্যের হিমু চরিত্র মানুষের মুখে যায়, মানুষের কণ্ঠে কণ্ঠে হয়, তো সেই দেশের ক্যারেক্টার, মানে ফিকশনের ক্যারেক্টার, সাহিত্যের ক্যারেক্টার মানুষের মুখে হিমু। সে দেশের সাহিত্য মানুষ পাঠ করেছে, বুঝেছে, সে সাহিত্যের মান কি আছে তার এই অবস্থা থেকে, আপনি বলেন। জি। তো এখানে এই হলো। এখন আমি বলতে চাচ্ছি যে লেখার মান যে একদম নষ্ট হয়ে গেছে সেটা আমি বলবো না, লেখার মান বেরিয়েছে, কিন্তু এখন লেখক যে ওই স্বীকৃতি পাবে, ওই স্বীকৃতি পায় না। ওই অমুক ব্যাংক পুরস্কার পাইলেও তার স্বীকৃতি পাইছে, সে ঘুমায় গেছে, সে খুব ভালো লাগছে তার, এটা খুব ভালো লাগছে। আমিও মনে করেন যে আজকে ওই একটা পুরস্কার পাই ঘুমায় গেলাম, তো হয়ে গেল, কিন্তু ভবিষ্যৎ ওই আমার সাহিত্যকে পড়বে কিনা সেই প্রশ্নটা নিজেকে আত্মজিজ্ঞাসা আমি করিনি। আমাদের সাহিত্যের কাছে এই আত্মজিজ্ঞাসাটা নাই যে আমাদের এই পরবর্তী প্রজন্ম আমাদের লেখাগুলো পড়বে কি পড়বে না। তো সেই জায়গায় আসতে গেলে আমাদের ভালো অভিভাবক দরকার। আমাদের দরকার হলো এখন আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন, আপনাদের কাছে মহান দায়িত্ব, এটা বিশাল দায়িত্ব। মনির চৌধুরীদের যে দায়িত্ব যেগুলো ছিল, আমি যে মনির চৌধুরী যে এভাবে বড় বড় বইয়ের লিখতো, আমি তো অবাক হয়ে গেলাম। আমি পাঠ করে আমি দেখছি, জানি বাপরে বাপ, তখনকার যে বই পত্রিকা ছিল ন্যাশনাল বুক সেন্টার, সেখানে পর্যন্ত মনির চৌধুরী এই নতুন নতুন বই দিয়ে, ওই সৈয়দ ওয়ালিউল্লাহর বইয়ের উপরে উনি এটা লিখে দিচ্ছেন, ওইটার উপরে লিখছেন ওনারা বই, এই সাহিত্যগুলোকে ওনারা পরিচিত করাতেন, ওটার উপর লিখতেন। আবার ওটার মধ্যে নিজেদের আত্মদ্বন্দ্ব থাকতো, গোষ্ঠীদ্বন্দ্ব থাকতো ওইটার মধ্যে। তারপরে দেখেন তারা এই লেখক কোনটা লেখা কোনটা লেখা না, কোন লেখাটা পড়তে হবে, কিভাবে লিখতে হবে, এদের একটা গবেষণামূলক বক্তব্য ছিলেন। তো আমাদের তাহলে আমরা একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আসলে 60s-এ 70s-এ কিংবা 80s-এ যেমনটা ছিলাম, যে যতটা মানে অনেস্টি ছিল সাহিত্যের ক্ষেত্রে, তাহলে সেই অনেস্টিটা এখন আর নেই।
শিওর। এখন না, আপনি অনেক করেছি, একেবারে সত্যি কথা। আমাদের ভুল বোঝানো হয়েছে কিংবা একটা ভুল পথে আমরা চলে গেছি। আমরা যে গোষ্ঠীর মধ্যে থাকতেছি এটা আমার ভুল। আমার আচ্ছা, বক্তব্য আমাদের এটা। অভিভাবক কেন তৈরি হলো না, এটা একটু যদি বসি ভাই, মানে অভিভাবক যে তৈরি হলো না এটার কারণটা হলো যে ওই যে ৮১ থেকে আমাদের সময় আমরাই অভিভাবক হলো না মানে তো আমরা হ্যাঁ, আমাদের যে বয়স আমার বন্ধু বান্ধব যারা তাদের অভিভাবক হওয়ার দায়িত্ব ছিল। তা আমাদের যে অভিভাবকটা হলাম না, আমাদের যে লোকজন যে পড়ালেখা করে যারা বেরিয়ে আসলো বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসলো আর সমস্ত লেখক সমালোচকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে হবে এমন তো কোনো কথা নাই। বিশ্ববিদ্যালয়ের বাইরেও তো লেখক সমালোচক আসতে পারে, আসে না? আবু সাইদ হুম, আইয়ুব কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? আবু সাইদ আইয়ুব হুম, তো শিক্ষক ছিলেন না। কিন্তু তারপরেও তার এগুলো তো আমরা পাঠ করে বুঝছি যে উনি আস্বাদন ক্ষমতা দিয়ে বলতেছেন আধুনিকতা কি, রবীন্দ্রনাথ কি এটা বলতে চাইতেছেন, এটা করতেছেন। সো আমি বলতেছি যে এই ৮১ সন থেকেই এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। ৮১ সন থেকে এই অভিভাবকদের জায়গাটা নষ্ট হয়ে গেছে কি তারা তখন করছে যে এ নিজেদেরকে গুটিয়ে নিছে। গুটিয়ে নিয়ে শুধু পুরস্কার প্রাপ্তি অর্জন এদিকে চলে গেছে। এই পুরস্কার প্রাপ্তি অর্জনের দিকে যাওয়াটা আমাদের লোভ, এই প্রবণতাটাই আমাদের অভিভাবকতা থেকে বঞ্চিত করেছে। আপনি দেখেন আব্দুল্লাহ আবু সাইদ, আব্দুল্লাহ আবু হুম, সাইদকে এখন সাহিত্যের হুম, কথা বলা যায় না। আব্দুল্লাহ আবু সাইদের কাছে যখন যে বলি যে আচ্ছা ওই যে কণ্ঠস্বরের পুরাতন গুলাকে একত্রিত করে আমরা একটা বের করে দিই, রেগে উঠে কিসের কণ্ঠস্বর কিসের কি তার মানে নিজের নিজের করা কৃতিত্বটাই তারা জাহির করতে যাচ্ছেন না। নিজের করা কৃতিত্বটাই এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে সেগুলোকে পর্যন্ত তারা জাহির করতে চাচ্ছেন না। তো ওই বোধ, সমালোচনার যে বোধ, শিক্ষা, কোনটাকে ভালো বলবো, কোনটাকে মন্দ বলবো, কোনটা স্টেজকে বলবো, কি বলবো, সেটা তো নেই। বুক রিভিউ মানে হচ্ছে এখন পরিচিতি। এগুলো হুম। থেকে বেরিয়ে আসতেই হবে। একটা সময় আসবে। নতুন জেনারেশন এসে তারা বলবে যে এগুলো দরকার। আচ্ছা, তাহলে এটা একটা গেল একটা কথা। আমাদের তো আসলে এই প্ল্যাটফর্মে একটু সময় টময়েরও একটা ব্যাপার আছে। আমরা আরেকটা দিকে যাব। আপনার লেখার মধ্যে যেটা বিষয় যে আপনি ১৬ থেকে লেখা শুরু করেছেন। ১৬ থেকেও তাও তো প্রায় ৭-৮ বছর আবার হয়ে গেল লেখালেখি এবং বেশ হ্যাঁ, কিছু বই নেমেছে এর মধ্যে। তো সেই সমস্তগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা পলিটিক্যাল ব্যাপার এবং আপনি আপনার একটা মেসেজ আছে। আপনার একটা রাজনৈতিক ফিলসফি আছে। এবং সেইটি আপনি দেয়ার চেষ্টা করছেন আপনার বিভিন্ন লেখার মধ্য দিয়ে এবং বিশেষ করে বাংলাদেশেই ১ম আপনার যেটি ব্যাপার যে বাংলাদেশ রাষ্ট্রটা থাকছে কেন্দ্রে, কিন্তু আপনি হয়তো পিছিয়ে যাচ্ছেন। ১৯০৫ সাল থেকে ১৯১১ বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ রদ, তারপরে এই ভারত ভাগ, তারপরে বিভিন্ন ধরনের দাঙ্গা কিংবা এই যে অ্যা মানে আমাদের বাংলাদেশ হওয়ার যা কিছু ঘটনা এটা আপনাকে হন্ট করছে মনে হয় নানাভাবে। জি, জি। এবং এবং আরো একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি দেখেছি যেহেতু আপনি এনজিও কেন্দ্রিক একটা প্রফেশনের মধ্যে ছিলেন বিভিন্ন সময়ে এবং এ সেটা একটা আপনার এই লেখাটা রিভার বাংলার মধ্যে আমি দেখলাম যে আপনি নদী আপনার কাছে কতটা প্রিয় এবং একটা নদীর যে জীবন জনপদ সেই জনপদগুলোর সাথেও আপনার একটা সম্পর্ক আছে এবং আপনার লেখার মধ্যেও কিন্তু সেই জিনিসগুলো মাঝে মাঝে বিদ্যুতের মতো চমকিত হয়ে উঠেছে বিভিন্ন লাইনে বিভিন্ন জায়গার মধ্যে আর কি। তো এই যে আপনার যে সমস্ত বই এবার ত্রিশঙ্কু যখন লিখছেন কিংবা আপনি যখন মুদ্রা রাক্ষস লিখছেন এই সমস্ত বই তো বড় বড় বই। আমি বড় বড় বই অর্থে বলছি যে আমাদের তো এখন সময় টময়ও কম আর কি। আমরা যদি ২০০ পৃষ্ঠার একটা বই পাই, অনেক উপন্যাস বড়, পাই সেটা বড়। অনেক বড়, অনেক তো এখন হচ্ছে যে আসলে এই যে মুদ্রা রাক্ষস কিংবা এই তিনি কিংবা আপনার যে এই যে সমস্ত বই আছে ত্রিশঙ্কু, ত্রিশঙ্কুটা তো খুব মানে মাঝখানে বেশ আলোচিত হলো। তো আসলে আপনার এই বইগুলো নিয়ে আসলে আপনি পলিটিক্যাল ফেনোমেনাটাই বেশি এনেছেন। আসলে এটার হুম। কারণটা কি? এবং রাজনৈতিক দর্শনটা ঠিক আছে। কিন্তু যেটি ব্যাপার সেটি হচ্ছে যে সেটি কি ঠিকঠাক মতো ফিকশন হিসেবে দাঁড়িয়েছে কিনা? আমি চেষ্টা করেছি ধরেন আমি তো রাজনীতি আমার একেবারে মানে অন্তঃকরণের ভিতরে সার্বক্ষণিকভাবে চিন্তার মধ্যে আমি রাজনীতি করতাম বলেই তো আমি এই সাহিত্যে জড়িত হয়েছি। মানে যে রাজনৈতিক কারণেই আমি সাহিত্যের সাথে জড়িত হয়েছি। কিন্তু এই রাজনীতি মানে এই না যে কোনো দলীয় রাজনীতিতে গিয়ে আমি সুখ পাই নাই। আমি অনেক রকম দলীয় রাজনৈতিক দলের সংস্পর্শে আসছি। অনেক রকম। এমনকি সিরাজ শিকদারের। জানেন? জি। আমি আমি যখন ক্লাস 9 এ পড়ি,
69 সনে। তখন আমি সিরাজ শিকদারের সান্নিধ্যে আসছি। আমাদের বাড়িটা ছিল মগবাজারে, আর সিরাজ শিকদারের সব কাজকর্ম কিন্তু প্রথম লগ্নই ছিল মালিবাগের এই সেন্টারে, বুঝছেন? তো সেই জন্যে আমি সিরাজ শিকদারের একেবারে ডাইরেক্ট সংস্পর্শে এসেছি। আমি সিরাজ শিকদারের একটা সেশন পর্যন্ত, বিদ্যুৎ আসলে বাংলাদেশে কি করবে, বিদ্যুৎকে বাংলাদেশে কি করে ব্যবহার করবে, তার জন্য সিরাজ শিকদার, উনি তো ইয়ে ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন। যাই হোক, আমি ওইখানে থেকে শুরু করে তারপরে এই জাসদের রাজনীতি, এই রাজনীতি এটার সাথে আমি কিছুদিন জড়িত হয়েছিলাম। আমি জাসদ তৈরি হয়তো ছাত্রদের মাধ্যমে প্রথম। ঢাকা কলেজের যে দুটো বিভাজন হয়, সেই বিভাজনের সময় আমি ঢাকা কলেজের ছাত্র, তো সেখানে আমি ছিলাম। তারপরে আবার ৭৫-এ যে পরিস্থিতিটা তৈরি হলো, সেখানেও তো আমি অংশগ্রহণ ছিল। আমাদের যে আওয়ামী লীগের যারা, আওয়ামী ছাত্রলীগের যে অংশটা ছিল, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল আওরঙ্গ। আমি আওরঙ্গের নাম চরিত্র নিয়ে একটা গল্প লিখছি, কোথায় পালাবে নামে। আওরঙ্গ আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, তো তার সঙ্গে আমার মিলন ছিল, খুবই ছিল। নুরু ভাই, এদের সঙ্গে আমি ছিলাম। তো এই রাজনৈতিক এই পটভূমিগুলো, এগুলো আমাদেরকে, এবং এর পরবর্তীকালে একটা গোপন রাজনৈতিক সংগঠনের সাথে আমি জড়িত ছিলাম, আমি নাম বলতে পারবো না, এবং সেখানে আমরা রাজনৈতিক মানে সেশন তৈরি করার জন্য যে কাজকর্মগুলো ছিল সেগুলো ছিলাম। এবং আমি এনজিওতে যখন যোগ দিছি, এই এনজিও গুলো আসলে আমি এনজিওতে সঠিকভাবে যোগ দিইনি, আমি জাতিসংঘের ইউনিসেফে যোগ দিতে গিয়েছিলাম। ইউনিসেফের একটা কাজে আমি যোগ দিয়েছিলাম। আমি দেখছি যে এনজিওতে ওই সময় যারা যোগ দিচ্ছিল, সেখানে কিন্তু অনেক রাজনৈতিক কর্মীরা যোগ দিচ্ছিল। প্রথম যুগের যে প্রশ্নটা নিজেরা করি এসব যারা করতে গেছে, কারণ ওদের তো আমাদের মনোভাব ছিল যে এটাও বোধহয় একটা কমিউনিস্ট পার্টির একটা ছোট্ট মডেল। আমরা যখন কাজ করতে গেলাম না, তখন তো ওই যে ভূমি নিয়ে কাজ করা, সংগঠন তৈরি করা, এটা এক ধরনের প্ল্যাটফর্ম ছিল। আনুরা আমাদের বিরোধিতা করতো, আনু মোহাম্মদরা বলতো যে এটা সাম্রাজ্যবাদীদের দালাল, আর অনেক এরাও মনে করতো যে এটা দালাল হলে কি হবে, এখানে তো গ্রামের মানুষের সাথে কাজ করতে যাচ্ছি, তো আমার এখানে একটা, এই যে রসিকা তৈরি হওয়া, ব্র্যাকের এই ছোট গণ সংগঠন, এগুলো কিন্তু সাহিত্যে এখানে আসবে। এই আমাদের মতো লোকজন যখন এগুলো লেখা শুরু করবে না, তখন এগুলা তো অব্যক্ত অবস্থায় বাক্সবন্দী হয়ে আছে, এগুলো আসবে। এগুলা থেকেই মানে জনমুখী সাহিত্য রচনা হবে, যে ছেলেগুলো করবে। তো আমরা তখন ওগুলোর মধ্যে ঢুকে গেছি। তো এই জন্য দেখেন যে আমার লেখার মধ্যে রাজনীতির যে চেতনাটা, এটা দীর্ঘভাবে আসে। এরপরে আমি আরেকটু চিন্তা ভাবনা করতে গিয়েছি, যখন আমি বঙ্গভঙ্গটাকে দেখলাম যে আমাদের দেশের রাজনীতিবিদরা, ইতিহাসবিদরা তোতা পাখির মতন মনে করে যে বঙ্গভঙ্গটা খুব খারাপ, কার্জন সাহেবের দেওয়ার বঙ্গভঙ্গটা খুবই খারাপ হয়েছে, এবং এতে দেশের একেবারে শেষ হয়ে গেছে। তো এই জিনিসটা আমাকে খুব আহত করে। আমি পরে বুঝতে পারছি যে এই তোতা পাখির মতন বলে যাওয়াটা যে কত বড় ভুল। বরং বঙ্গভঙ্গটা ভারতবর্ষে দুই বাংলাকে আরো একত্রিত করতে পারত, দুই বাংলাকে সমৃদ্ধ করতে পারত, দুই বাংলা একটা বড় শক্তি হইতে পারত। বঙ্গভঙ্গ করে এই বাংলা, বৃহৎ বাংলার যে শক্তিটা, এই শক্তিটাকে খর্ব করা হয়েছে, বঙ্গরহিত করে। হ্যাঁ, আমরা চিন্তা করতে পারি না যে ওখানে ওই উত্তর ভারতে, দক্ষিণ ভারতে তারা এই ক্ষুদ্র ক্ষুদ্র স্টেট নিজেরা স্টেট বানায়, হ্যাঁ, করে নিজেরা কত উন্নত হয়েছে, ওখানে তারা শিল্প বাণিজ্য কত লাভবান হয়েছে। একটা প্রদেশ, দুইটা প্রদেশ হলে, পূর্ববঙ্গে একটা প্রদেশ, পশ্চিমবঙ্গ, এই প্রদেশ হলে প্রদেশের সাথে সাথে উন্নয়ন হতো, অর্থনীতির চাকা ঘুরতো, এখানে একটা বিশাল আমাদের একটা রাজনৈতিক ক্ষমতার সাথে সাথে আমাদের একটা অর্থনৈতিক ক্ষমতায় লাভবান হতে পারতাম। সেটাকে গলা টিপে হত্যা করা হয়েছে। আমি একটা বড় একটা বই লিখছি, প্রবন্ধ লিখছি, যেটা নতুন দিগন্তে ছাপা হচ্ছে, সিরাজুল ইসলাম চৌধুরীর পত্রিকায় ছাপা হচ্ছে, বুঝছেন, ঠক চাচা। এই প্রবন্ধটার একটা অংশ গেছে। তো এটা লিখতে গিয়ে আমি কিন্তু এগুলা পেয়েছি। এই যে আপনি যেটা বললেন ত্রিশঙ্কুটা, কিংবা এই যে তিনি, আমি যেটা লিখছি এখানে বঙ্গবন্ধু ওই জীবনটা লিখছি, এই তিনটা, এগুলো আমি ওটা লিখতে গিয়ে আমি ওই বইগুলা পড়ছি, ওই ইতিহাস বইগুলো পড়েছি। ওই ইতিহাস বইগুলো পড়ে আমি যেটা বুঝতে পারছি যে বাংলা উপন্যাসের প্রথম 50 বছর, বাংলা উপন্যাসের প্রথম 50 বছরের নায়ক নায়িকা চিন্তা ভাবনা সবকিছু হচ্ছে রাজপুতদের নিয়ে কেন্দ্র করে। 50 বছর ওই 1865 থেকে শুরু হয়েছে যে লেখাটা, ওই 1910 পর্যন্ত এটাই চলেছে। তার ফলাফলে কি হয়েছে, এক ধরনের একটা রাজনীতি, বাংলাদেশ কিন্তু এই রাজনীতিটা তৈরি করছে যে আমরা কিছুই না,
পূর্ববঙ্গের, পশ্চিমবঙ্গের বাঙালি কিছুই না, এই সমস্ত কিছু হচ্ছে ওই উত্তর ভারতের মহারাজা। এই যে প্রবণতা, এই প্রবণতার ফলেই বাংলা দুই ভাগ হয়ে গেছে এবং বাংলা খণ্ড বিখণ্ডিত হয়ে গেছে, বাংলা নির্জীব হয়ে গেছে, বাংলার ভিতর থেকে বাঙালিত্ব হারিয়ে ফেলছে। বাঙালি তার বাঙালিত্ব নিয়ে যে ঐশ্বর্য, বাংলার যে ঐশ্বর্য, সেটাকে সে সবসময় নিজেকে তার লেখায়, তার বক্তব্যে সবসময় বলেছে যে আমরা অবনমিত আর ওরা খুবই উচ্চ মার্গের। ওই যে ওরা উচ্চ মার্গের আর এরা যে নিম্ন মার্গের, এবং এই নিম্ন মার্গের থেকে আবার পূর্ব বাংলা আরো নিম্ন মার্গের, এইগুলাই আমাদের সাহিত্যে বলা হয়েছে, লেখাতে হয়েছে। তো যা এই যে চিন্তা ভাবনাগুলা, এইগুলা থেকে আমার এই 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 রাজনৈতিক চেতনাগুলাকে আমি এটাকে অনুপ্রবিষ্ট করছি আমার লেখাগুলোর মধ্যে। আচ্ছা বসি ভাই, যেটি ব্যাপার সেটি হচ্ছে যে আমরা আমরা জানতে পারলাম আপনার লেখার পলিটিক্যাল জায়গা। আমরা আশা করছি আরো আপনার কাছ থেকে আমরা ভালো ভালো এবং এই ধরনের নিশ্চয়ই যে সমস্ত অনালোকিত অধ্যায় আমাদের পূর্বপুরুষদের, তাদের যে পলিটিক্যাল যে সমস্ত জায়গা, সেগুলো নিশ্চয়ই অবশ্যই আমরা পাবো, সেটা আস্তে আস্তে হয়তো সেগুলো পাবো। কিন্তু যেটি ব্যাপার দাঁড়াচ্ছে সেটি হচ্ছে কি যে আমাদের শিল্প সাহিত্যের যে জায়গাটা, সেই জায়গাটাতে আপনি যে কথাগুলো বললেন সে কথাগুলো হ্যাঁ সবই ঠিক আছে, আমাদের দ্বিমত পোষণের অবকাশ কোনো নেই। কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের এই যে বাংলাদেশ এবং বাংলা ভাষা, এবং এক অর্থে কিন্তু এক ধরনের এরকম একটা ব্যাপারও আমরা মাঝে মাঝে দেখি যে এখানে অনেক নিশ্চয়ই আমাদের ওপার বাংলার লোকরাও এই প্ল্যাটফর্মে যুক্ত আছেন। আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে পূর্ব বাংলার যারা লেখালেখি করছে আসলে কি তারা লেখক? আসলে তারা কি লেখালেখি জানে? বাঙালি মুসলমানদের লেখালেখির যে কালচার, সেটা কোথায় পেল তারা? তাদের তো শিক্ষা দীক্ষা এটা কতদিনের? কিভাবে তারা তো আসলে, এবং আমরা যদি এলাহাবাদের সেই আমরা যদি জওহরলাল নেহরু থেকে দেখি যে তারা তো একসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছে বাঙালিদের, এবং বাংলা ভাগের যে ষড়যন্ত্র, এবং যে এটা তো আসলে এটা তো পাণ্ডব বর্জিত দেশ হচ্ছে ওই অঞ্চল, হ্যাঁ, যে ওখানে পাণ্ডবরা পর্যন্ত যায়নি, ওটা তো জল বিল খাল নদী নালা ওই সমস্ত তো জালুয়া, সব জেলে। হ্যাঁ, এরা আবার কি, এদের আবার কি আছে? এই যে তুচ্ছ তাচ্ছিল্য একটা ইতর ব্যাপার আর কি। তার হচ্ছে যে এখন সেখানে আপনি যে এই উৎসর্গের পৃষ্ঠাটা, সেজন্য আমার খুব আকর্ষণীয় মনে হয়েছে যে যে বাংলাদেশের বাঙালিদের যে তাদের ইতিহাস যিনি তুলে দিয়েছেন মানুষের হাতে, এই গণমানুষের হাতে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং খুবই একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার আর কি। সত্যিকার অর্থে ওই লাইনটার মধ্যেই যে গোটা ভারতবর্ষের ইতিহাসটা, বঙ্গদেশের ইতিহাসটা পাওয়া যাচ্ছে আসলে। এবং বঙ্গদেশ আসলে হ্যাঁ হ্যাঁ বলুন। না, আমি বলছি যে যেমন ধরেন এই যে পূর্ববঙ্গটা, পূর্ববঙ্গ মানে কিন্তু আসলে ৩ টা জায়গা। একটা কিন্তু ওই যে গৌড় যে অংশ, যেটা জি, বগুড়া, বগুড়া, কিন্তু অনেক পুরনো না, মানে ভারতীয় পুন্ড্রবর্ধন, হ্যাঁ, পুনর্বর্ধন, যেটা হুম, ভারতে যে আর্য সভ্যতার আগমন এবং ওই বগুড়া পর্যন্ত তার যে সম্প্রসারণ, এটা হুম, কিন্তু একটা সমান্তরাল রেখার মধ্যে গেছে। হ্যাঁ, জি, ওই যে পাঞ্জাবের ওই নদীতে নেমে আমাদের এই গঙ্গা প্রবাহিত হয়ে, গঙ্গা ভাগ হয়ে, এটা যে পুনর্বর্ধন হয়ে এখানে ছেড়েছে। তাহলে ওই জায়গাটা একটা, ওই জায়গার যে গৌড়ের থেকে যে 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 বাংলাটা, ওটা একটা পুরনো জায়গা। আচ্ছা, হুম, তারপরে আবার এদিকে যদি দেখেন যে কামরূপ থেকে যে বেরিয়ে এসে যে আমাদের যে সিলেটের অঞ্চল, যে অংশটাকে, যেটা জি, এক্সটেনশন, যে অংশটা, এই হুম, হুম, অংশটা ওটারই সমসাময়িক, কিন্তু ওইটার সভ্যতাটা, ওইটার ভাষাটা আবার আলাদা। হ্যাঁ, জি, ওরা একেবারে অন্য আরেকটা দ্রাবিড় গোষ্ঠীর, এটা আলাদা। এর মাঝখানে এখান থেকে এই যে আপনার চাঁদপুর, তারপর নোয়াখালী, হুম, তারপরে আপনার ফরিদপুর, পাবনা, কুষ্টিয়ার এই অংশটা, সুন্দরবনের এই অংশটা, এই যে এইখানে যে অংশটা, এই অংশটা তো হলো কমপ্লিটলি আমাদের এই পলিবাহিত নতুন একটা জায়গা। হুম, হুম, এই জায়গাটা হলো গত ৪০০ বছরের জায়গা। ৪০০ বছরের ধরে এই জায়গাটা আস্তে 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 ম্যানগ্রোভের জায়গা, তো ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ম্যানগ্রোভ ফরেস্ট ফরেস্ট, হ্যাঁ, ম্যানগ্রোভ হুম, ফরেস্ট আস্তে আস্তে পিছন দিকে যেতে লাগলো, আর ওদিকে সভ্যতা আস্তে আস্তে ঘর বাড়ি, মানুষ ঘর বাড়ি বাড়ানো শুরু করলো, এটা শুরু করলো।
তারপরে দেখেন যে তাহলে এই একই জায়গাটা, যে জায়গাটাকে আমরা এখন পূর্ব পাকিস্তান বলছি, যে জায়গাটাকে এখন আমরা বাংলাদেশ বলতেছি, যেটাকে একসময় পূর্ব বাংলা বলা হয়েছে, এই পূর্ব বাংলাটা তাহলে ক্যারেক্টারটা ত্রিমুখী ক্যারেক্টার। একটা ক্যারেক্টার হলো একেবারে সেই আপনার দিনাজপুর, রংপুর, বগুড়া ধরে, আরেকটা ক্যারেক্টার, আরেকটা হচ্ছে গিয়ে আপনার ময়মনসিংহ এবং ওই অংশটা ধরে, সিলেটের অংশটা ধরে। আমরা তো সিলেটের লোকজন তো একসময় আমাদেরকে বলতো বেঙ্গলি। সিলেটি লোকরা যে আসামের অধীনে ছিল, ওখানে বিয়ে করলে বলতো যে বেঙ্গলির সাথে বিয়ে হয়েছে। সিলেটে একদম মেইনল্যান্ডে কথা। আমার বোনকে আমি বিয়ে দিয়েছি, আমার ইয়েকে বলতো যে তোমরা তো বেঙ্গলি। বুঝছেন? এদিকে দেখেন আমাদের এই যে নতুন অংশটা চাঁদপুর টানপুর এগুলো, এটা 400 বছরের মধ্যে জায়গা, তার মধ্যে 200 বছর তো আমরা কাটায় আসলাম বাঙালি নাম নিয়ে। আর আগের 200 বছর আমরা কোথায় ছিলাম, কিভাবে জায়গা আছে, এখানে কারা আসলো, কোন লোকগুলো আসলো, এখানে কিভাবে আসলো। চণ্ডীমঙ্গলে দেখেন, ওই চণ্ডীমঙ্গলের যে গ্রাম পর্তন করলো, হ্যাঁ, এই গুজরাটনগর চণ্ডীমঙ্গল, ওখানে কিন্তু গুজরাটনগরের প্রথম আসলো মুসলমান। চণ্ডীতে কি আগমনের কথা বলছে না ওখানে, এই জাতির আগমন হলো গুজরাট নগর তৈরি। প্রথম আসছে গুজরাটনগরে, প্রথম আসছে মুসলমানের আগমন। হ্যাঁ, শেখ আসলো, অমুক আসলো। আচ্ছা, তারপরে কি আসলো? তারপরে কিন্তু হিন্দু আসে নাই। তারপরে আসলো কে? কায়স্থর আগমন। তারপরে আসলো ব্রাহ্মণের আগমন। কোনো হিন্দুর আগমন কিন্তু পাই না, কারণ হিন্দুর টানটা তো তখন ছিল না, তাদের কাছে ছিল না। এক একটা কায়স্থ গোত্র আসছে, অমুক গোত্র আসছে, মুসলমান প্রথম আসছে। আপনার চণ্ডীমঙ্গলের মধ্যে প্রথম মুসলমান আসছে, গুজরাটনগর তৈরি করতে ওরা আসছে। এই যে লোকগুলো আসছে, এই লোকগুলো এখানে এসে বসছে, শাহ সুজার সাথে যে লোকগুলো আসছে, শাহ সুজাকে পালাই যেতে হয়েছে এই রাস্তা দিয়ে। শাহ সুজার লোকগুলো এসে যে এখানে বিভিন্ন জায়গায় থেমে থেমে পালায় গেছে, এখানে আসছে, এই লোকগুলো এখানে আসছে। এদের সাথে সংমিশ্রণে একটা সংকর সংস্কৃতি তৈরি হয়ে পূর্ববঙ্গ হয়েছে, তাই না? আর রাঢ় অঞ্চল বলতে আমরা যেটাকে বলছি, এই রাঢ় অঞ্চল থেকে ওই আমাদের পূর্ব পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে আমাদের আমাদের বর্ধমান ওই যে রেড জেনেসার কথা, পিরালি ব্রাহ্মণের পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, পিরালি ব্রাহ্মণ পীর হয়ে গেছে, আবার ব্রাহ্মণ হয়ে এসছে। তো ওনাদের যে কালচারটা, ওই কালচার থেকে যেটা এখানে আসছে, আমি সেটাই বলতে চেয়েছি। আমার ওইটার মধ্যে আমি এটা পড়েও আমি দেখলাম, এই সমস্ত বইপত্র পড়ে দেখলাম যে পূর্ববঙ্গ সব সময় অসাম্প্রদায়িক। পূর্ববঙ্গের হিন্দুরাও অসাম্প্রদায়িক, মুসলমানরাও অসাম্প্রদায়িক। তার প্রকৃষ্ট প্রমাণগুলো দেখেন আপনি অমরেশ মিত্রের উপন্যাস, আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাস, এগুলো সমস্ত কিছু হোসেন আলী, হোসেন মিয়ার মতো অসাম্প্রদায়িক চরিত্র তৈরি করতেছেন। হ্যাঁ, হোসেন কার সাথে তুলনা হচ্ছে, তারা কোথায় বসবাস করতেছে, তাদেরকে নিয়ে যে জীবনযাপন করতেছে, এর প্রতিটা পাতায় পাতায় একটা অসাম্প্রদায়িক জীবন। তাহলে পূর্ববঙ্গে যে অসাম্প্রদায়িকতা ছিল, অসাম্প্রদায়িক জীবনযাপন, সেটার কথা কিন্তু একজন হিন্দু লেখকের মুখে আমরা পাচ্ছি, সবচেয়ে বড় লেখাটা পাচ্ছি একজন হিন্দু। আমরা যে কত অসাম্প্রদায়িক ছিলাম, এই অসাম্প্রদায়িক চেতনা পূর্ববঙ্গের মধ্যে রক্তে মাংসে মিশে আছে। আমাদের মধ্যে কোনো বিভেদই নাই। আমাদের এই সংস্কৃতির মধ্যে, পূর্ববঙ্গের সংস্কৃতির মধ্যে কোনো রকম বিভেদ নাই। আমরা ওগুলোকে ভাবতেই পারতাম না, কিন্তু পূর্ববঙ্গের মধ্যে চাপিয়ে দেওয়া এক ধরনের অপসংস্কৃতির ফলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। সেটা আমি কিভাবে হয়েছে ওই উপন্যাসের ওই উপরের যে আলোচনাটা হচ্ছে সেখানে আমি লিখছি। আমার লেখার মধ্যে দিয়েও আমি সেই কথাটা বলার চেষ্টা করি। ত্রিশঙ্কুর মধ্যেও আপনি দেখেন আমি ওই কথাটা বলার চেষ্টা করছি যে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক ছিল, যে সম্পর্ক থেকে আমরা তৈরি হয়েছে, আজকের বাংলাদেশ তৈরি হয়েছে, এগুলো তো খুব স্বাভাবিক কথা। সেই স্বাভাবিক কথা থেকেই তো আমরা এখানে এসেছি। আমরা সেখান থেকে এই সম্প্রসারিত রূপ, সেই সভ্যতা, সেই সংস্কৃতি এখনকার সম্প্রসারিত রূপে আমরা এখন অবস্থান করতেছি। তাহলে আপনি তাহলে আমাদের যেটা মানে আমাদের যে সাহিত্য, বাংলাদেশের যে সাহিত্য, সেই সাহিত্যে আপনি যে সমস্ত লেখালেখি বা আপনার যে ফিলসফিটা, সেটা আমরা বুঝতে পারছি। সেটা হচ্ছে যে মানে আমাদের আত্মপরিচয়ের যে জায়গাটা, সেটাকে তুলে ধরা, সেটা একটা ব্যাপার। যে আত্মপরিচয়ের যে সংস্কৃতি আমাদের এবং আমাদের যে পলিটিক্যাল কালচার, সেইটাকে সামনে নিয়ে আসা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার লেখার মধ্যে। তো সেটা তো অনেকেরই থাকতে পারে, সেটা ঠিকই আছে, কিন্তু আমি তো বেশ কিছু লেখা আপনার পড়লাম, এবং সে সমস্ত লেখার মধ্যে এক ধরনের একটা মানে
পলিটিক্স এবং দায়বদ্ধতার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং এই যে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে যে এটা আপনি লিখেছেন, মুদ্রা রাক্ষস, যেটাকে আপনি রিকনস্ট্রাক্ট করেছেন এই ফিকশনে, এই আখ্যানের মধ্যে আর কি। তো এইটা আসলে, এটার বিষয়ে আপনার কি আসলে বাংলাদেশের এই যে ধরুন যে শোষণ, বৈষম্য কিংবা সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, সেখানে আপনি আপনি আপনার লেখার মধ্য দিয়ে সেটা বলছেন, আপনার লেখার মধ্য দিয়ে সেটা প্রতি কি ব্যাপারও তৈরি হচ্ছে। কোনো সময় আপনি এক ধরনের পুনর্নির্মাণ করছেন কোনো ক্যারেক্টারকে কিংবা কোনো কিছুর ভেতর দিয়ে। তো তাতে করে আসলে কি আমাদের এই যে পঠন পাঠন কিংবা পাঠ অভিজ্ঞতা কিংবা আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে কি এই শিল্প সাহিত্য সংস্কৃতির জগতের লেখকের দায় বলে যে ব্যাপারটা, সেটা কি আমরা এখনো দেখতে পাচ্ছি বা তৈরি হচ্ছে? এটা কি সম্ভব আসলে? না, হচ্ছে। আমি আমি মনে করি হচ্ছে। এটা এখন সময়টার ব্যাপার। বাংলাদেশটা একটা পৃথিবীর মধ্যে একটা খুব বড় ও আ আ আ একটা ধনী দেশে পরিণত হবে। আমরা এটা ভাবতেও পারবো না আমরা এখন কোথায় যাচ্ছি। একটা সময় আসবে যখন বাংলাদেশ, আমার ধারণা এটা, নাও হতে পারে। এটা ইয়ে করেন না, মনে করেন না যে আমার স্বপ্ন, এবং আমি জানি যে বাংলাদেশ এখনই যে পর্যায়ে আছে, আমাদের জিডিপি এখন যে পর্যায়ে আছে, এবং ইন্টারন্যাশনালি যে ভূ পলিটিক্স এর জন্য যে জায়গাটায় আমরা অবস্থান করতেছি, সেখানে যে দলই ক্ষমতায় থাকুক, যেভাবেই ক্ষমতায় থাকুক, বাংলাদেশের সমস্ত অর্জন এ পর্যন্ত যা আসছে সব জনগণের দ্বারা। হুম, বাংলাদেশের এখন পর্যন্ত যত অর্জনকে আমরা দেখছি, সমস্ত অর্জনই হয়েছে বাংলাদেশের জনগণের দ্বারা। হ্যাঁ? তো এই জনগণের এই যে শক্তিটা, যেহেতু আমাদের জনশক্তিটাই একমাত্র শক্তি আমাদের এখানকার, ঐশ্বর্য। এই শক্তির জয় হবেই, এবং এই জয় হলে তখন আমরা দেখবেন যে আমাদের এই প্রয়োজনগুলোকে আমরা পাবো। নতুন একটা একটা নতুন দেশ, যার পুরনো অর্থনীতি ছিল না, সে অর্থনীতি তৈরি করেছে। এই অর্থনীতির উপর ভিত্তি করে তাকে যেতে হচ্ছে। তো ১ম যখন ফার্স্ট জেনারেশন ক্যাপিটাল ফর্ম করে, এই ফার্স্ট জেনারেশন ক্যাপিটাল সবসময় একটা পাপের মাধ্যমে তৈরি হয়। সারা পৃথিবীতে। হ্যাঁ? 'ওয়েলথ অফ নেশন', অ্যাডাম স্মিথের 'ওয়েলথ অফ নেশন' পড়ে দেখেন। এই কথাটাই, আমার কথাটাই উনি বলছেন, কিন্তু ও তো ঘুরে অনেক ইয়ে দিয়ে বলতেছেন। 'ওয়েলথ অফ নেশন' মানে এটা হলো এইটাই। তো ফার্স্ট জেনারেশন ক্যাপিটাল পৃথিবীতে যখন তৈরি হয়, অনেক পাপের থেকে তৈরি হয়। শোষণ করে করতে হয় তো। ১৯৭১ সনে আমরা যখন স্বাধীনতা পেয়েছি, তখন আমাদের সকলের একটা শার্ট আর একটা প্যান্টই ছিল পড়ার জন্য। সেই জনগণের মধ্যে দেখেন একেকজনের কাছে কত কত টাকা পয়সা, পুঁজি, কত কিছু চলে আসছে। তো এটা আমাদেরকে কাকে কে শোষণ করছে, সরকার থেকে শোষণ করছে, এখান থেকে শোষণ করছে। একই সঙ্গে কিন্তু আমাদের রেমিটেন্স আসছে না? আমাদের বাইরে গিয়ে আমরা টাকা পয়সা নিয়ে এসে এখান থেকে রেমিটেন্স দিছি না? আমাদের তো উৎস হলো যে শ্রম, গরিবের শ্রম, আর গরিবের বাইরের শ্রম, ভিতরের শ্রম। ঘরে শ্রম দেই পোশাক শিল্পের জন্য, আর বাইরে শ্রম দেই ওইসব দেশে গিয়ে আমরা শ্রমিকের কাজ করে টাকা নিয়ে আসি। এই দুটো গরিবের শ্রমের দুটো টাকা, দুটো ক্ষেত্র থেকে এসে পড়ে আমাদের দেশের অর্থনীতিকে পরিচালিত করে। ওই টাকাটা থাকে ব্যাংকে। ওই ব্যাংকের টাকাটাকে আমরা কেড়ে আমরা নেতৃত্বের মধ্যে রেখে ওই টাকাকে নিয়ে আমরা নিজেরা বড়লোক হচ্ছি। ভালো, খারাপ না। আপনি বড়লোক হইতেছেন, আপনি সে আবার রি-ইনভেস্টমেন্ট এ যাবেন। যদি কেইনিস থিওরি অফ ইকোনমিক্স এ আমি বিশ্বাস করি, ওটা আবার তো সম্প্রসারিত হবে, ঘুরবে। ঘুরে ফিরে যাকে আপনি প্রবঞ্চিত করেছেন, তার বাচ্চাকে আপনি এখানে একটা এমপ্লয়মেন্ট দিবেন। সে লেখাপড়া শিখবে, হয়তো বাড়িতে যাবে। যেভাবেই হোক এটা হবে। আর যখন এই ইকোনমিক্সটা কাজ করে, যখন ওয়েলথ এর দিকে যায়, তখন মানুষের পাপও একদিকে হয়, আরেকদিকে সে কনজাম্পশন করার একটা প্রক্রিয়া হয়। এটা মার্কসও এটা বলেছেন, যে কনজিউম করার একটা ইচ্ছা হয়। ওই সময়টা আমরা কাটাচ্ছি। সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত। ওই সময়ের মধ্যে আমরা পড়ে গেছি। ওই সময়ের মধ্যে আমরা পড়ে গেছি বলে আমাদের মধ্যে এখন ভয়ংকর যন্ত্রণা, এই যুগ যন্ত্রণা আমাদের কাঁধে পড়ে আছে। কিন্তু আমরা তো লেখক, আমরা তো শিল্পী, সাহিত্য, সংস্কৃতি কর্মী। আমাদের কাছে এই যুগ যন্ত্রণাগুলাকে প্রকাশ করতেই হয়। ভালো হোক, মন্দ হোক। একটা দিক আমি যেটা বললাম, ওটা হলো যে বৃহত্তর রাজনৈতিক বক্তব্য, ইতিহাসের বক্তব্য, ইকোনমিক্সের বক্তব্য। আর একজন লেখক, একজন শিল্পী, সংস্কৃতিসেবী, একজন জার্নালিস্ট, তিনি তার সময়কার অসাম্য ও অসুবিধা, জনগণের দুঃখ বেদনা, এগুলোকে প্রকাশ করবেই। তো এটা আমাদের করতেই হবে। একদিকে আশাবাদী আমি অবশ্যই, আবার আরেকদিকে এই বর্তমানের যে শোষণ, এই দুর্বিষহ যন্ত্রণা, মানুষের ভিতরে দিকভ্রান্তি, কোন দিকে যাবে কিছু জানতে পারতেছে না, আমাদের নেতৃত্বের শূন্যতা, অভাববোধ, একটা সবচেয়ে বড় অভাববোধটা হলো, আমি যেটা মনে করি, দেশাত্মবোধের অভাববোধ।
আজকে জয় বাংলাকে বলে মানুষ হাসাহাসি করে, একটা দলীয়করণ করে হয়। আমাকে জয় বাংলা বলতে দেয় না, মানুষকে স্বাভাবিকভাবে বলতে দেয় না। কিন্তু জয় বাংলা বললে হয় একটা দলীয় বাক্যে পরিণত হয়ে আমাকে বলতে হবে, অথবা আমাকে ঠাট্টা করবে যে তুমি কেন জয় বাংলা বলছো, তুমি কেন এটা করতেছো। জয় বাংলা দিয়ে দেশ স্বাধীনতার যে আবেগ, যে জয় বাংলা বলে দেশ স্বাধীনতার সময় যে আবেগ দিয়ে আমরা বলেছি, সেটা ওয়েস্ট বেঙ্গলেরও একইভাবে সেই জয় বাংলা বলতে হয় আমার, হ্যাঁ, সেই গানের মধ্যে আপনি দেখেন তারাও ওই জয় বাংলা স্লোগানটাকে ধারণ করেছিলেন। আর আমরা সেই জয় বাংলাটাকে একটা দেশাত্মবোধের অভাব থেকে এই দলীয়করণ, এটা বিচ্ছিন্নকরণ, ২ ভাগ হয়ে যাওয়া, ৩ ভাগ হয়ে যাওয়া, একটা নিঃস্ব হয়ে যাওয়ার প্রবণতার মধ্যে যুদ্ধ করে যদি আমরা টিকে যাই, তাহলেই আমরা পারব। দেশাত্মবোধটার অভাবটাই আমার সবচেয়ে বেশি পীড়িত করে আমাকে। বাহ! না আসলে ঠিকই। মানে লেখকের তো আসলে এটা থাকবেই এবং লেখকের হৃদয়, লেখকের এবং আপনারা তো আসলে মুক্তিযুদ্ধের প্রজন্ম। সুতরাং আপনাদের তো এটা আরো বেশি হবে। তার কারণ আরো বেশি আপনারা ভীষণ কষ্ট, এটা ভীষণ। এটা এটা আপনাদের থাকবেই। এটা মানে আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি। সুতরাং আমরা মানে আমাদের হয়তো ওইভাবে হর্ন করে না। হুম, হ্যাঁ? মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি হয়তো আমাদের নাই। কিন্তু আপনাদের আপনারা তো সরাসরি ইনভলভ ছিলেন কিংবা ওই সমস্ত কিছুর ভেতর দিয়ে বেড়ে উঠেছেন। সুতরাং ভীষণ। আপনাদের একেবারে। এটা থাকবে। তো আমরা আসলে একটু রাতও হয়ে গেছে। আমরা একটু দেরিতে শুরু করেছি বসি ভাই। তো আমরা আরেকদিন আপনার সাথে অন্য কোনো সময় আমাদের অবশ্যই আলোচনা হবে। হ্যাঁ? এবং আপনার লেখালেখির প্রতি আমাদের আগ্রহ আছে। এবং আমি খুব মানে আন্তরিকভাবে এটা বিশ্বাস করি যে আপনার যে সমস্ত আপনি যেভাবে লিখেছেন এবং লিখে চলছেন এখনকার লেখালেখি, তো সেটা আমাদের নতুন প্রজন্মকে নিশ্চয়ই ভাবাবে এবং আমাদের মনে হয় যে নতুন প্রজন্মদের সম্পর্কে আপনার কাছ থেকে একটু আমরা শেষ কথা কিছু শুনি যে তাদের সম্পর্কে আপনার যে আসলে কি তারা বই পড়ছে? তারা কি না, না, পড়ছে, লেখালেখি পড়ছে। পড়ছে, পড়ছে। অনেক পড়তেছে। তারা অনেক বই। তারা বই হাতের কাছে পায় না। খুঁজে, কিন্তু তারা হাতের কাছে পায় না। আমাদের বই মানুষের হাতে আমি তো বললাম যে প্রকাশক যে অবস্থা দাঁড়াইছে, বই তো কোনো ওই ছেলেটা যে পাবে, ছেলেটা তো আমার বই খুঁজবে কোথায়? ওই রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে বই যতদিন পর্যন্ত না যাবে, ততদিন পর্যন্ত আমাদের এই আচ্ছা। মার্কেজ আজকে তৈরি হয় নাই। গার্সিয়া মার্কেজ তারা যখন তাদের সমস্ত বই কিন্তু আমাদের মতনই, কিন্তু ল্যাটিন আমেরিকার সাহিত্য কিন্তু সবই স্প্যানিশ সাহিত্য ছিল। স্প্যানিশ সাহিত্যকে তারা পড়তো, সব জয় জয়কার ছিল। কিন্তু ওই ল্যাটিন আমেরিকার দেশগুলো যখন নিজের সাহিত্য পড়া শুরু করলো, তখনই বোর্হেসের মতন লেখকের মূল্য হলো। তখনই এই গার্সিয়া মার্কেজের মতন মূল্য হলো। তো আমাদের দেশের লোককে আমাদের সাহিত্য পড়তে হবে এবং সেটা পড়তে চায়। ছেলেপেলেরা ভীষণভাবে চায় যে আমাদের দেশের সাহিত্য হোক, সে সাহিত্য তারা পাঠ করুক। আর হাতের কাছে তারা পায় না। হ্যাঁ, হাতের কাছে একসময় তো আসলে মানে একসময় তো আসলে লঞ্চে, স্টিমারে, রেলওয়েতে বই বাংলাদেশের বই ছিল। ছিল। বাংলাদেশের বই হ্যাঁ, ছিল। তাই হ্যাঁ। না? সেই এখন তো বাংলাদেশের আসলে বইগুলো একেবারে চলে গেল। তো সেখান থেকে সরে গেছে। আসলে নানাভাবেই এই যে যান্ত্রিক যে ব্যাপারগুলো এবং এক ধরনের মানুষের তো এখন এক ধরনের একটা আসক্তির মধ্যে থাকে। প্রযুক্তি হাতে আসলে যেটা হয়তো না, না, নেশা কেটে গেলে সমস্যা না। প্রযুক্তির দোষ না ভাই। প্রযুক্তির দোষ না। প্রযুক্তি কিন্তু এটা সমান্তরালে চলবে। আমাদের এসব মোবাইল-টোবাইল এগুলো থাকবে। বই মানুষ পড়তেই চাইতেছে। প্রযুক্তি না। আমি তো বললাম এখানে একটা শক্তি, একটা হুম, একটা শক্তির মাধ্যমে বাংলাদেশের বইকে বাংলাদেশ থেকে মানে বাস্তুচ্যুত করা হয়েছে। হুম, বাংলাদেশের বইকে বাংলাদেশের জনগণের হাত থেকে বাস্তুচ্যুত। বাংলাদেশের যেসব জায়গায় বই বিক্রয় কেন্দ্র, আপনি বাতিঘরে গেলে বাংলাদেশের বই পাবেন। হুম, আপনি বাংলাদেশের বই বাতিঘরে গেলে পাবেন না। আপনি কোন জায়গায় আপনি এই যে সব পাঠক সমাবেশে গেলে আপনি বাংলাদেশের বই পাবেন না। সত্যি কথা বলি, আমি হুম, নিজে যেয়ে বাতিঘরে যেয়ে দেখছি যে সৈয়দ ওয়ালিউল্লাহর কাদের অমাবস্যা আছে। হ্যাঁ? পড়ে আছে একটা জায়গায়। তো আমি যেয়ে ওদের জিজ্ঞাসা ওদের তো আবার কম্পিউটার সিস্টেমের মধ্যে বলে না যে বই কয়টা আছে, হুম। কি আছে। তো হ্যাঁ, আমি ওখানে হ্যাঁ। যেয়ে বলছি যে চাঁদের অমাবস্যা আছে আপনাদের কাছে। তো ওই মেয়েটি অনেক কিছু এসে বলছে না নেই। আমি বললাম যে হুম, সত্যি কি নাই? বলছে না নেই। যে একটা জায়গায় তো আছে, আমি তো দেখে আসছি। বলে, "আপনি দেখছেন? আছে। কোথায় আছে? বলেন, বলেন।" তো আমি যেয়ে বললাম যে, ওখানে আছে। তার মানে ওইটা তার কম্পিউটার সিস্টেমের মধ্যেও চাঁদের অমাবস্যা।
আমাদের মতো লেখকের বই না, হ্যাঁ? সৈয়দ হুম, ওয়ালিউল্লাহর ওয়ালিউল্লাহ, বইটার হ্যাঁ, একটা কপি হুম, ভিতরে পড়েছিল, সেটাকে তার কম্পিউটার সিস্টেমের মধ্যে আনেনি। কারণ তারা বাংলা বইকে তারা প্রমোট করতে চায় না। বাংলাদেশের বইকে প্রমোট করতে চায় না। পারবেই না। আপনি আপনার বই লিখে দেখেন, আপনার বই কপি কোনদিন যাবে না। এবং সেটাকে আবার প্রভাবিত করার জন্য এইসব যে বুক আউটলেট, যেগুলো বইয়ের আউটলেট গুলো আছে, সেখানে বইগুলো না জি, যাওয়ার জন্য যারা কাজ করতেছে তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য আরেকটা শক্তি কাজ করতেছে। এই কথাগুলো শুধু আমি একা বলি, সত্যি কথাই আমি একা বলি, আর কেউই হুম, বলে না, বলবে না যে বাংলাদেশের বই কেন বাংলাদেশের রেলওয়ে স্টেশনগুলোতে যাচ্ছে না। আজকে আপনি যাওয়া শুরু করেন, কালকে যে চাহিদা হবে ওই চাহিদাতে ওই আবু বক্করের বই একসময় যাইতো না? হ্যাঁ? হুম, 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 আবু হুম, বকর হুম, তার বই এত মানুষের কাছে গেছে কিভাবে? কারণ তার বইয়ের ওই বইটা ওইখানে দেওয়ার প্রক্রিয়াটা ছিল। তো এখানেই হলো একটা অসাধুতা এবং চক্রান্ত, এবং সেই চক্রান্তের মধ্যে আমরা বলিদান হয়ে আছি। আমরা বলি হয়ে আছি। বুঝছেন? বলি, আচ্ছা। এসব কথাবার্তা বলি। না, না, ঠিক আছে, না, ঠিক আছে, এটাই তো বলার জন্যই তো আসলে না, আপনি বলেছেন আমরা নতুন নতুন কিছু চিন্তা পেলাম আপনার কাছে, হয়তো আমরা, যেমন আমরা হয়তো সহজভাবে চিন্তা করি, একটা ছেলে একটা মেয়ে, যে ছেলেটা বড় হচ্ছে তার আসলে লেখাপড়ার পরিবেশ নাই, আগের মতো স্কুল কলেজের সেই কালচারাল যে ব্যাপারগুলো সেগুলো তো এখন নাই সেখানে। আহ, মানে আমরা যেভাবে বড় হয়েছি যে কালচারাল পরিবেশের মধ্যে, সে পরিবেশ তো আর এখন নাই। তারপরে এখন সবার হাতে ভার্চুয়াল, এখন একটা মোবাইল, এটা সেটা এগুলো থাকার কারণে মানুষের সময় অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু এটাও তো ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে সত্যি সত্যি বাংলাদেশের বইগুলো প্রমোট করা এবং একদম তো, বইগুলো যাতে অ্যাভেলেবল হয়। হুম, একদম। আপনি একটা ইসে যাচ্ছেন, একটা সরকারি যানবাহনে যাচ্ছেন, যেটাতে যাচ্ছেন। আপনি যদি ওখানে আপনার বইটা দেখেন, আপনি কিনবেন না, আপনি পড়বেন না? সমস্ত দেশ, পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই দেখছি, এমনকি ওই দেশের ওর বাইরের কোনো বই পাইতে গেলে একটা সেকশনে যায় পাইতে হবে। ইতালিতে রোমে যেয়ে যে বইয়ের দোকানগুলো আছে, সেখানে ফ্রেঞ্চ বইও আছে, ইংলিশ বইও আছে। একটা সেকশনে যেয়ে সে বই পাওয়া যায়। আর আমার আচ্ছা, এখানে একটা সেকশনে গেলে আমার দেশের বই পাওয়া যায়। আমার দেশের বইটাকে ওরা একটা লোক লুকায়ে টুকায়ে রেখে দিচ্ছে। আরে আমার দেশের বই খারাপ হলো, তোমাকে সেই বইটাই আগে বাইরে প্রমোট করতে হবে। আর আমার প্রকাশক আমার বই ফেলে দিয়ে ভারতের বই তার ইসের মধ্যে রেখে দিছে। তা আমি এখানে কি করব? আমার বই সে নিজেই প্রকাশ করছে। তা আমার বই ২ টা বই বিক্রি হলে তার লাভ বেশি না? কিন্তু তার লাভ বেশি না। কারণ সে লাভবান হচ্ছে যখন ভারতীয় একটা বই বিক্রি করতেছে। আজিজ হুম, সুপার মার্কেটে আমার প্রকাশক আমার বইটাকে ভিতরে রেখে দিছে। ভিতরে রেখে দিয়ে, কারণ আমার বইয়ের যদি ২ টাকাও লাভ হয় সেটা সে নেবে না। সে ভারতীয় বই বিক্রি করার জন্য ডিসপ্লেতে ভারতীয় বইগুলোকে শো করতেছে। ১০১ টা ভারতীয় বই আর তার নিজের প্রকাশ করা বই। আরে বাবা, তুমি তো একজন প্রকাশকও। এট দ্য সেম টাইম তুমি বই বিক্রেতা আবার প্রকাশকও। তো সে প্রকাশকের যে ক্ষমতাটা সেটাও সে এপ্লাই করবে না। তার নিজের ঘরে এপ্লাই করতেছে না। তা আপনি সেই দেশের কাছ থেকে কি চিন্তা করতেছেন? কিভাবে আপনি সাহিত্য বলেন? হুম। তো ঠিক আছে, আসলে সত্যি ব্যাপার যে আসলে তারপরে আমাদের আসলে পাবলিকেশনের যে জায়গাটা, এটা অবশ্য আরেকটা অন্য আরেকটা আলোচনা যে আমাদের কিন্তু যে পাবলিকেশন, প্রকাশনা শিল্প যেটা আমরা বলছি, প্রকাশনা শিল্পটা ওই সেই মুক্তধারা চিত্তরঞ্জন বাবুর পর থেকে তারপরে আসলে কিন্তু হ্যাঁ, ওইভাবে আর ঠিক মতো দাঁড়াতে পারলো না। করুন না তো। তারপরে ওই যে আসলে বললাম যে মেডিয়েটররা এমনভাবে করলো, ওরা তো হুম, এমন করলো। কারণ সমস্যাটা কি ছিল জানেন? এ এইটা অল্প ছোট্ট করে বলি, সময় তো শেষ হয়ে গেছে। ৬৫ সনে তো বন্ধ হয়ে গেল। ভারতীয় হ্যাঁ, বইয়ের ভারতীয় চলচ্চিত্র বন্ধ হলো, ভারতের গান রেডিওতে প্রচার বন্ধ হয়ে গেল, ভারতীয় বইয়ের আমদানি বন্ধ হয়ে গেল। ৩ টা জিনিস একসঙ্গে পড়ল। ৬৫ সনের সেপ্টেম্বর মাসে। হ্যাঁ? হ্যাঁ, ভারত সেপ্টেম্বর পাকিস্তান মাসে যুদ্ধের হ্যাঁ, ভারত পাকিস্তান সেপ্টেম্বর মাসে বন্ধ হলো। এই বন্ধ হওয়ার পরে বাংলাদেশ নিজেকে তখন নিজের জায়গাটাগুলাকে বুঝতে পারল যে আমি এই জায়গায় আমি কাজ করতে পারবো। আমি এখানে কাজ করার সম্ভাবনা আছে। বইঘর, বইঘর, চট্টগ্রামের হ্যাঁ, বইঘর, ফিরিঙ্গি চট্টগ্রামে, বাজার যে হ্যাঁ, বইঘর, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 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 বইঘর এই সুযোগটা বুঝতে পারল যে এইটা আমার এখানে বিশেষ সুযোগ। বইঘর একটা পত্রিকা বের করলো, হ্যাঁ? অন্তরঙ্গ। সৈয়দ শামসুল হককে এটার সম্পাদক করলো। সৈয়দ শামসুল হক ঢাকা থেকে গিয়ে ওইখানে অন্তরঙ্গ পত্রিকা বের করতে শুরু করলেন। আর এখলাস উদ্দিন আহমদকে নিয়ে আসলেন ওখানে, ওই হুম, টাপুর শিশু টুপুর সাহিত্য, পত্রিকা, শিশু হ্যাঁ, সাহিত্যিক হ্যাঁ, টাপুর টুপুর পত্রিকা। আর করলেন ওখানে যে বইঘর থেকে বই বের করতে শুরু করলেন, সেখানে বাংলা সাহিত্যের ইতিহাস ওই যে বের করেছেন আব্দুল হাই আর সৈয়দ আলী হাসানের, যেটা হ্যাঁ, ওইটা বের হ্যাঁ, করছেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে শামসুর রহমানের বই, হ্যাঁ, আর শহীদ কাদির প্রথম বই, আল মাহমুদের প্রথম বই।
আল মাহমুদ, শহীদ সবগুলি বইঘর চট্টগ্রাম। এই তিনটাই বইঘর সভা। আল মাহমুদ আর এরা যে ওই 60 দশকের একটা বড় কবি হয়ে গেল, অন্য সব কবিগুলাকে ফেলে রেখে কবি হয়ে গেল, এটা হলো কমপ্লিটলি বইঘরে। হ্যাঁ, ওই সময়ের আল মাহমুদের অবস্থানকালে ওই চট্টগ্রামে উনি তখন কাজ করতেন ওইখানে আল মাহমুদ। ওই সময় আল মাহমুদের সুযোগটা পেলেন, সুযোগটা পাওয়ার পরে আল মাহমুদ কিন্তু ওই বই শহীদ কাজীর বইগুলা কবিতাগুলো বেছে নিয়ে গিয়ে ওইটা এই কালের উত্তরাধিকারটা বাই করছিল। হ্যাঁ, শহীদ কাজী তো পাগল ছাগল, এটা বাই করার দরকার নাই, এটা কিছু দরকার নাই, কিন্তু ওইটাকে নিয়ে ওই শহীদ কাজীর বইগুলো খুঁজে খুঁজে বাই করে নিয়ে গেল। দেখেন কিরকম কাব্য হিংসা বলছে না, আর কাব্য কিরকম, দেখেন কি ভালোবাসা, ওগুলোকে নিয়ে যেয়ে এই উত্তরাধিকার হয়ে গেছে। তো ওই যে নিরালোকের দিব্যরথ আর এই কালের কলস আর এই উত্তরাধিকার, এই তিনজনকে তিনটা জায়গায় নিয়ে গেল। তাদের যে বইয়ের যে ওই সময় যে বইয়ের মান ছিল, সে বইগুলা কিন্তু মানুষ পড়তো, এবং ওই যে জ্যাকেট দেওয়া শিখলো, বইয়ের জ্যাকেট দেওয়া শিখলো, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের বই বাইর করে দিল, তারপর এরকম প্রচুর বই তারা বাইর করে দিছে। এইখানে আমাদের দেশের আপনার 23 নম্বর তৈলচিত্র, 23 লাল আজাদ, এইসব বইগুলা বের করে দিয়ে একেবারে আমাদের মার্কেটের মধ্যে আমরা চলে আসলাম। 72-এর পরে হলো কবিতার উৎসব, কবিতার বই, প্রচুর কবিতার বই ছাপা হলো এবং আমরা পড়া শুরু করলাম ছাত্র। তার মানে তখনও আমাদের কাছে আমাদের সাহিত্য আস্বাদিত হচ্ছে, আমাদের ছেলেরা পড়ছে, বই কিনতে পারছে, কিনতে চাচ্ছে, পড়ছে বই। 75-এর পরে এসে আমাদের ব্যারিয়েটা শুরু করলো আস্তে 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 আস্তে। এখন আরেকটা ছিল, ওই স্ট্যান্ডার্ড পাবলিশার্স, ওরা ছোট করে পকেট সাইজ করে ওই বইগুলা বাই করতো, নিহার রঞ্জন গুপ্ত, বিমল মিত্র, এদের বইগুলাকে নিউজ প্রিন্ট সংস্করণ বাই করতো। কিন্তু এটা গোপনে গোপনে বাই করে এটা একটা নির্দিষ্ট জায়গায় যায় ছাপাইতে পারতো, এটা এই জনসম্মুখে হতো না। ম্যারিয়েটা যখন এদেরকে পরিচিত করলো, দিজ আর দ্য রাইটার্স, হ্যাঁ, যে আজকে এটা হলো শীর্ষেন্দু, এটা হলো সুনীল, এগুলা পড়ো। এবং ওই যে সময়টা গেছে আপনি দেখেন 81, 82 থেকে 86, 87 পর্যন্ত, ওই সময়ে এমন অবস্থায় পৌঁছে গেছে যে বাংলাদেশটা যে কত মানে বিপন্ন হয়ে গেল, এবং সাংস্কৃতিক যে তার 2টা পত্রিকা ওই সময় বেরিয়ে গেছে। দেখেন তার 2টা পত্রিকা, দুইজনের 2টা উপন্যাসকে ঘাড়ে নেওয়া পয়সা আছে, প্রথম আলো, মানব জমিন। হ্যাঁ, পত্রিকার নাম পর্যন্ত ওরা ওইটা নিয়ে বেঁচে থাকছে। ওরা মানে কোথায় দেউলিয়ার তো কি পরিমাণ জায়গায় বাংলাদেশের সাহিত্যকে আমি লুণ্ঠিত করে, বিকৃত করে কোথায় ফেলে দিয়ে একজন মানব জমিন কাঁধে নিয়ে নাম দেবো, আমার পত্রিকার নাম মানব জমিন, আরেকজন আমার পত্রিকার নাম প্রথম আলো। মানে কতটা দেউলিয়াপনা হলে 2টি পত্রিকা আজকে বিশিষ্ট পত্রিকা, সেই 2টি পত্রিকার নামকরণ হয়েছে 2 লেখকের 2টা উপন্যাসের নাম দিয়ে। কোথায় এই দেশ? আপনি এই দেশের অবস্থানটা আপনি কোথায় বলেন? এই দেশের আপনি কিছু আছে বলে মনে করতে চাচ্ছেন? কিছুই নাই। আচ্ছা, ধন্যবাদ বসু ভাই। আমরা আপনার কথায় আসলে খুব আনন্দিত, এবং আসলে যেটি বিষয় সেটা হলো নতুন নতুন চিন্তা ভাবনা, আপনাদের অভিজ্ঞতাটা আসলে আমাদের পাথেয়। আপনারা আমাদের আগের প্রজন্ম, এবং আপনাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ এবং আপনাদের লেখালেখির মধ্যেও আমরা নতুন নতুন জিনিস খুঁজে পাচ্ছি। আশা করছি নিশ্চয়ই আরো সামনের দিনগুলোতে দেখা হবে, আপনার সঙ্গে আলাপ হবে, কথা হবে, এবং নতুন কিছু পাবো আমরা আশা করছি। আপনি ভালো থাকবেন। এবং এখানে অনেক দর্শক শ্রোতা প্রচুর আছেন, তারা আপনাকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে, সবাই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে দুই বাংলা থেকে, এবং তারা আপনার নতুন নতুন চিন্তা এবং সেগুলোর ব্যাপারে তারা এক ধরনের তারা অভিনন্দনই জানাচ্ছে, এবং তারা মনে করছে যে আসলে ঠিকই যে আমাদের দেশের যে লেখালেখি সেগুলো আসলে সামনে আসা দরকার, সেগুলো আমাদের নতুন লেখকদের বিশেষ করে, এবং যারা লেখক তৈরি হচ্ছে, যারা পড়তে চায়, তাদেরকে তো পাঠাভ্যাস তৈরি করতে হবে, নাহলে তারা লেখক হবে কি করে। এইভাবে তারা মন্তব্য করছে। আপনি আগামী প্রজন্ম সম্পর্কে যে আশাবাদ ব্যক্ত করছেন সেটা সত্য হয়ে উঠুক। এবং একটু গভীর রাত হয়ে গেছে, আপনাকে আমরা একটু বিরক্তি করলাম, এজন্য কিছু মনে করবেন না। এবং সেই সাথে সাথে আমাদের দর্শক শ্রোতাবৃন্দ, তারাও দীর্ঘ সময় নিয়ে আমাদের সঙ্গে আছেন, নিশ্চয়ই আবার দেখা হবে কোনো সময়। আপনার প্রতি শুভেচ্ছা থাকলো, শুভাশিস থাকলো। আপনি ভালো থাকবেন এবং আপনি লিখুন, আপনার লেখালেখি শুরু। আপনার মাধ্যমে আমার যে যারা দেখলেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমার কথাটুকু শোনার জন্য। অনেকে হয়তো বিরক্ত হয়েছে, যারা নবীন আছেন তাদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা, এবং আমি বিশ্বাস করি তাদের হাতে আমরা বাংলাদেশ রেখে যাব,
নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য আমি কেঁদে মরতেছি। এই বাংলাদেশ একটা বিশাল কিছু হবে, মহীরুহ হয়ে যাবে। আমি জানি। সব দিক ধন্যবাদ। থেকেই আমরা সমৃদ্ধ জি, হব। জি। জি, জি। ভালো সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন আপনি। সবাইকে শুভেচ্ছা। দর্শক শ্রোতাদের শুভেচ্ছা থাকলো। নিশ্চয়ই দেখা হবে আগামীতে আমাদের সবার। ভালো থাকবেন সবাই।